সিরিয়াল কিলারের গল্প তো আমরা অনেক দেখেছি, কিন্তু সিরিয়াল কিলারের যদি হিরোদের মতো সুপার পাওয়ার থাকে, তাও আবার এমন এক সুপার পাওয়ার যার কারণে খুনিকে ধরা একেবারেই অসম্ভব। শান্তশিষ্ট শহরে হঠাৎ আগমন ঘটে এমন এক খুনির, যে মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় পরিণত হতে পারে। যার শরীরে কোনো গুলি তো লাগেই না, তাকে বন্দি করে রাখাটাও পুরোপুরি অসম্ভব। যে মানুষ ধোঁয়ায় পরিণত হতে পারে, তাকে কি আর খাঁচায় বন্দি করা সম্ভব? এরকমই এক খুনি হঠাৎ করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে শুরু করে একের পর এক খুন। এমনকি সে কেন খুন করছে সেটাও জানিয়ে দেয় সবাইকে। পুরো পুলিশ টিম হন্যে হয়ে খুঁজতে শুরু করে এই খুনিকে। প্রতিটা টিভি চ্যানেল জুড়েও এই খুনির খবরই যেন হয়ে ওঠে একমাত্র ব্রেকিং নিউজ। খুনির চেহারা জানা সত্ত্বেও, এমনকি সামনাসামনি পেয়েও পুরো পুলিশ ফোর্স মিলে ধরতে পারে না এই খুনিকে। ধরতে গেলে যেন মুহূর্তের ভেতরে ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসের বেগে চলে যায় এই খুনি। কিন্তু সে এই সুপার পাওয়ার কিভাবে পেল? একের পর এক খুনগুলোই বা কাদেরকে করছে সে? কেনই বা করছে এই খুনগুলো? এসব খুনের পেছনে কি শুধুমাত্র এই খুনি দায়ী, নাকি এর সাথে আড়াল থেকে জড়িয়ে আছে অন্য কেউ? পুলিশ কি শেষ পর্যন্ত ধরতে পারবে এই ধোঁয়ায় পরিণত হতে পারা খুনিকে, নাকি শেষমেশ খুনির কাছে হার মানতে হবে তাদেরকে? বন্ধুরা, চলুন আজকে শুনে আসি সুপার পাওয়ারের অধিকারী এই সিরিয়াল কিলারের লোমহর্ষক দুর্দান্ত গল্পটাই। কিয়োকো জেএনটি নিউজ চ্যানেলের একজন সিনিয়র নিউজ রিপোর্টার। তার এই সিনিয়র নিউজ রিপোর্টার হওয়ার পেছনে একটা গল্প আছে। কিয়োকো একবার কেঞ্জি নামের একজন পুলিশ অফিসারের সাথে কাজ করছিল একটা কেস নিয়ে নিউজ করবে বলে। এভাবেই নিউজ কালেক্ট করার জন্য একসাথে কাজ করতে করতে কিয়োকো আর কেঞ্জি একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। এমনকি কেঞ্জি কিয়োকোকে প্রপোজ করার জন্য একটা রিংও কিনে রেখেছিল। এমনই একদিন কেঞ্জি ড্রাঙ্ক থাকায় কিয়োকো তাকে বাসায় পৌঁছে দেয়। ধাক্কা লেগে কেঞ্জির হাত থেকে একটা কেসের ফাইল নিচে পড়ে গিয়েছিল। কেসটা ছিল খুব ইম্পর্ট্যান্ট। মরি নামের একজন বিখ্যাত বিজনেসম্যানের বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউসের কেস। কেঞ্জিকে ড্রাঙ্ক অবস্থায় বিছানায় শুয়ে রেখে ফেরার টাইমে কিয়োকো সে ফাইলটা দেখতে পায়। আর কেঞ্জির সাথে এই বিষয়ে কোনো প্রকার আলোচনা না করেই সে মরির বিরুদ্ধে নিউজ করে। এমনকি সরাসরি মরির ইন্টারভিউ নিতে যায় এই বিষয়ে, যেটা আবার চ্যানেলে লাইভ শেয়ার করে সে। এই ঘটনায় অপমানিত হয়ে মরি এরপর সুইসাইড করে। এদিকে এমন একটা গোপন কেসের ইনফরমেশন কোনো রকম অনুমতি না নিয়ে নিউজ রিপোর্টারের কাছে শেয়ার করায় কেঞ্জিকে সাসপেন্ড করে দেওয়া হয়। অন্যদিকে হাই প্রোফাইল একটা কেসের নিউজ করতে পারায় জেএনটি নিউজ চ্যানেল কিয়োকোকে সিনিয়র নিউজ রিপোর্টার হিসেবে প্রমোশন দেয়। এই ঘটনার পর থেকে কেঞ্জি কিয়োকোর ওপর রাগ হয়ে তার সাথে যোগাযোগ করা অফ করে দেয়। কিয়োকো আর কেঞ্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি বা ক্ষমাও চায়নি। এই ঘটনার পর আরও 3 মাস পেরিয়ে গেছে। কিয়োকোর লাইফ ভালো মতোই চলছিল। কাজের ক্ষেত্রে সে খুবই স্ট্রিক্ট। কোনো নিউজ করার ক্ষেত্রে সঠিক ইনফরমেশন প্রকাশ করতে সে নিজের লাইফও রিস্কে নিতে প্রস্তুত সবসময়। অন্যদিকে কেঞ্জি অনেক ভালো একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও সাসপেন্ড হয়ে ভবঘুরের মতো দিন কাটাচ্ছিল। যদিও কোথাও কোনো অপরাধ হতে দেখলে সে এখনও প্রতিবাদ করতে ভুলে না। এই ঘটনার পর আরও 3 মাস কেটে যায়। এরপর এমন একটা ঘটনা ঘটে যায় যেটা কিয়োকো আর কেঞ্জিকে আবারও মুখোমুখি হতে বাধ্য করে। শুধু তাই না, এই ঘটনায় পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। আসলে একদিন কিয়োকোর সানো নামের একজন বিখ্যাত পরিবেশবিদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল জেএনটি চ্যানেলের অফিসেই, যে ইন্টারভিউ টিভিতে লাইভ সম্প্রচার করা হবে। যদিও কিয়োকোর সেদিন অফিসে পৌঁছাতে দেরি হয়ে যায়। কোনো রকমে অফিসে পৌঁছে সময় না থাকায় মেকআপ না করেই সেই ইন্টারভিউ নিতে বসে যায়। ইন্টারভিউর লাইভ সম্প্রচার শুরু হয়। পরিবেশবিদ সানো কিয়োকোর করা একটা প্রশ্নের উত্তর দিচ্ছিল। এমন সময় একটা ধোঁয়ার কুণ্ডলী সেখানে পৌঁছে সরাসরি সানোর নাক মুখ দিয়ে ভেতরে ঢুকে যায়। এরপর তার পুরো শরীর পেঁচিয়ে ওপরের দিকে তুলে নেয়। ভেতরে ধোঁয়া ঢুকতে ঢুকতে সানোর পুরো শরীর ফুলে উঠে ফেটে যায়। ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ ছড়িয়ে পড়ে পুরো অফিস জুড়ে। কিয়োকোর শরীরও রক্তে মাখামাখি হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই এই ধোঁয়ার কুণ্ডলী সানোকে খুন করে এখান থেকে চলে যায়। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এই পুরো খুনের ঘটনার লাইভ সম্প্রচার পুরো দেশেই ছড়িয়ে পড়ে। মানুষ ভেবে পায় না যে কি ঘটল এটা, কারণ এমন অলৌকিক ঘটনা এভাবে সরাসরি টিভিতে দেখাটাও যেন বিস্ময়কর। কিয়োকো পুরো ট্রমাটাইজ হয়ে যায়। পুলিশ ফোর্স এসে ঘটনাস্থল সিল করে দিয়ে এভিডেন্স সংরক্ষণ করতে থাকে। এদিকে কেঞ্জি তখন একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল।
রেস্টুরেন্টের মালিক পাম নামের একজন ওয়েটারকে শুধুমাত্র ভিন্ন দেশের হওয়ায় বুলি করছিল, স্যালারি না দেওয়ার হুমকি দিচ্ছিল। এই অনিয়ম দেখে কেনজি রেস্টুরেন্টের মালিককে মারধর করে, ভয় দেখিয়ে বাধ্য করে পামকে স্যালারি দিতে। রেস্টুরেন্ট থেকে আসার আগে কেনজি পামকে অন্য কোথাও চাকরি নিতে বলে আসে। আসলে পামের মধ্যে কনফিডেন্স ছিল না। সে ভাবত ভিন্ন দেশীয় হওয়ায় তাকে কেউ জব দেবে না। এই কারণে এখানকার মালিকের অত্যাচার সে মুখ বুজে সহ্য করত। এখন কেনজির কথায় সে কিছুটা সাহস ফিরে পায় আর কেনজিকে ধন্যবাদ জানায়। এমন সময় কেনজিকে কল করে জানানো হয় নতুন একটা কেসে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বয়ং পুলিশ ফোর্সের জেনারেল সাকামোতো তাকে এই কেসে নিয়োগ দিয়েছে। সাকামোতো আসলে সম্পর্কে কেনজির আঙ্কেল হয়। কেনজির বাবা ওকামোতো পুলিশ ফোর্সে চাকরি করত। অনেক সৎ একজন পুলিশ অফিসার ছিল সে। যদিও একটা দুর্ঘটনায় সে মারা যায় আর কেনজি একা হয়ে পড়ে। তো পারিবারিকভাবেই সাকামোতোর সাথে কেনজির সম্পর্ক ছিল। সানোর মার্ডারের নতুন এই কেসে কিয়োকো জড়িত থাকার কারণেই সাকামোতো কেনজিকে এই কেসের দায়িত্ব দিয়েছে, যাতে করে কিয়োকোর সাথে পার্সোনাল কোনো যোগসূত্র যে নেই সেই বিষয়ে কেনজি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পায়। কথাটা কেনজি সাকামোতোর কাছে পরে জানতে পেরেছিল। তো খবর পেয়ে কেনজি ঘটনাস্থলে যায়। তার অ্যাসিস্ট্যান্ট অফিসার আবে সেখানে আগে থেকে উপস্থিত ছিল। কেনজি পুরো ঘটনার লাইভ ভিডিওটা দেখে। ঘটনাস্থল থেকে তখন অলরেডি ডেড বডির অংশগুলো ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী হিসেবে কেনজি কিয়োকোকে জিজ্ঞাসাবাদ করতে যায়। শকড অবস্থায় কিয়োকো তখন ফ্রেশ হয়ে ক্যাফেটেরিয়াতে বসেছিল। প্রায় 3 মাস পরে তাদের দেখা হলেও দুজনের মধ্যে নার্ভাসনেস ছাড়া তেমন কোনো ভাবান্তর ছিল না। কিয়োকোকে জিজ্ঞাসাবাদ করে কেনজি ভিডিওতে যা দেখেছে তার চেয়ে বেশি কোনো ইনফরমেশন পায় না। এমন সময় কিয়োকোকে এসে তার কলিগ ডেকে নিয়ে যায়, কারণ নিউজ চ্যানেলের সব সিনিয়র রিপোর্টারদের নিয়ে মিটিং ডাকা হয়েছে। কেনজি তখনই জানতে পারে কিয়োকোর প্রমোশনের কথা। কেনজির অ্যাসিস্ট্যান্ট অফিসার আবে তখন কেনজিকে ব্যঙ্গ করে বলে সে যেখানে এতদিন সাসপেন্ড ছিল সেখানে উল্টো ধোকা দিয়ে কিয়োকো প্রমোশন পেয়ে বসে আছে। সানোর মার্ডার হওয়ার কিছুক্ষণ আগেই একটা বেনামি পার্সেল এসে পৌঁছেছিল জেএনটির অফিসে। এই কারণে পার্সেলটা কি করা যায় সে বিষয়ে সিনিয়র রিপোর্টারদের নিয়ে মিটিংটা ডাকা হয়েছে। এদের মধ্যে অনেকেই রিস্কি ভেবে পার্সেলটা ওপেন করতে চাচ্ছিল না। তবে শেষমেশ ডিসিশন হয় পার্সেলের ভেতরে কি আছে সেটা চেক করার। কিয়োকো পার্সেল ওপেন করে দেখে বক্সটা পুরোপুরি খালি, তবে বক্সের ভেতরে একটা কিউআর কোড দেওয়া আছে। সেটা স্ক্যান করলে একটা ভিডিও পাওয়া যায়। ভিডিও ওপেন করে বড় মনিটরে কানেক্ট করে দেওয়া হয়। ভিডিওটাতে একটা লোক সরাসরি কনফেস করে যে মার্ডারটা সে করেছে, আর এটাই শেষ না। প্রতিশোধ নেয়ার জন্য সে এমন আরও মার্ডার করবে, কিন্তু কিসের প্রতিশোধ সে বিষয়ে সে কিছুই বলে না। এরপর সে জানায় বড় বড় সব নিউজ চ্যানেলেই সে এই ভিডিওটা পাঠিয়েছে। যারা এটাকে ব্রেকিং নিউজ হিসেবে শেয়ার করবে তাদেরকে সে পরদিন সাক্ষাৎকার দেবে। লোকটা সাক্ষাৎকার দেওয়ার জায়গার নাম আর সময়ও জানিয়ে দেয়। বাঙ্কো রামেন নামের একটা রেস্টুরেন্টে পরদিন বিকেল ঠিক 4টায় সে থাকতে বলে। জেএনটি চ্যানেলের কিছু রিপোর্টার শুরুতে ভাবে প্র্যাঙ্ক করে হয়তো কেউ ভিডিওটা পাঠিয়েছে, কিন্তু পরে দেখা যায় ভিডিওটা আগের দিন রাতে করা হয়েছে। যদি প্র্যাঙ্ক ভিডিও হবে তবে সানোর মার্ডার হওয়ার বিষয়ে তারা আগে থেকে কিভাবে জানতে পারলো? ততক্ষণে অলরেডি বড় বড় নিউজ চ্যানেল থেকে ভিডিওটা সম্প্রচার করা হয়ে গেছে। জেএনটি নিউজ চ্যানেল থেকেও এটা প্রচার করা হয়। এদিকে পুলিশ প্রশাসন মিটিং ডেকে আলোচনা করে এই মার্ডারারকে ধরা যায় কিভাবে সেই বিষয়ে। ততক্ষণে সানোর ডেড বডির ফরেন্সিক রিপোর্ট হাতে এসে গেছে। সানোর ফুসফুসে বিষাক্ত কেমিক্যাল ঢুকে অতিরিক্ত ফুলে গিয়ে বডি বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ চিফ সাকামোতো পাবলিকের কাছে ঘোষণা করে দেয় যাতে পরদিন বাঙ্কো রামেন রেস্টুরেন্টের আশেপাশে কোনো পাবলিক না যায়। মিটিং শেষে সাকামোতো কেনজির সাথে আলাদাভাবে কথা বলে, তাকে জানায় এই কেসটা তাকে কেন দেওয়া হয়েছে। এরপর কেনজিকে সে এই কেসটা পারফেক্টলি হ্যান্ডেল করতে বলে। এদিকে পুলিশের মানা করা সত্ত্বেও কেই বা শুনে কার কথা? মানুষকে যে কাজ করতে নিষেধ করা হয় সেই কাজের প্রতি বরং উল্টো তাদের আগ্রহ বেড়ে যায়। পরদিন বিকেল 4টা বাজার আগেই বাঙ্কো রামেন রেস্টুরেন্টের আশেপাশে পাবলিক আর রিপোর্টারদের উপচে পড়া ভিড় তৈরি হয়ে যায়। পুলিশও তাদেরকে আটকে রাখতে পারে না। এদিকে রিস্কি থাকায় সেদিনের মতো রেস্টুরেন্ট বন্ধ করে এখানকার কর্মচারীদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। ফলে তারা মোটেও সন্তুষ্ট ছিল না, কারণ তাদের এতে লস হচ্ছিল। কেনজি আবেকে নিয়ে রেস্টুরেন্ট পুরোটা ঘুরেও সন্দেহজনক কিছু পায় না। এরপর সে আর আবে
রেস্টুরেন্টের ভেতরে বসে অপেক্ষা করতে থাকে ভিডিওর সেই খুনির জন্য। যদিও কেঞ্জির ধারণা ছিল এত লোকের ভিড়ে খুনি নিজেকে ধরা দিতে কখনই আসবে না। কিয়োকো তখন নিজের কলিগ তাতসুয়া আর ক্যামেরাম্যানকে নিয়ে অন্য রিপোর্টারদের সাথেই বাইরে অপেক্ষা করছিল। বিকেল 4টা পার হয়ে যায়, কিন্তু খুনির তখনও কোনো দেখা নেই। যদিও খুনি স্ট্রিক্টভাবে বলে দিয়েছিল সে ঠিক 4টার সময় উপস্থিত থাকবে এই রেস্টুরেন্টে। প্রায় আধা ঘন্টা পেরিয়ে যায়। এমন সময় কিয়োকোর চোখে পড়ে বাঙ্কো রামেন রেস্টুরেন্টের বিরক্ত কর্মচারীর দিকে। কৌতূহলবশত তার সাথে কথা বলতে গিয়েই কিয়োকো জানতে পারে বাঙ্কো রামেন রেস্টুরেন্ট আগে এখানেই ছিল না, এর আগের ঠিকানা ছিল অন্য একটা জায়গায়। সেখানকার ঠিকানা নিয়ে কিয়োকো সেখানেই চলে যায়, আর যেতে যেতে কেঞ্জিকেও মেসেজ করে সেখানকার ঠিকানা জানিয়ে দেয়। কারণ কিয়োকোর সন্দেহ হয়েছিল স্ট্রিক্টভাবে সময় বলার পরেও এতক্ষণ পেরিয়ে গেলেও যেহেতু খুনি আসেনি, তার মানে খুনি এই রেস্টুরেন্টের আগের ঠিকানায় থাকতে পারে। কেঞ্জি পুলিশ ফোর্স নিয়ে সেই ঠিকানায় যেতে থাকে, সাথে তাদের পিছু নেয় রিপোর্টাররাও। কিয়োকো গিয়ে দেখে তার ধারণা ঠিক, বাঙ্কো রামেনের আগের ঠিকানা যেখানে ছিল সেই পরিত্যক্ত ভবনে খুনি দাঁড়িয়ে আছে। খুনি কিয়োকোর কাছে নিজের পরিচয় দেয় হিউম্যান ভেপার হিসেবে, জানায় যাকে সে মার্ডার করেছে, অর্থাৎ সানোকে সে 27 বছর আগে থেকেই চিনত। হোয়াইট সেন্টার নামের একটা প্রতিষ্ঠানের মাধ্যমেই তাদের পরিচয়। হিউম্যান ভেপার জানায় সে হোয়াইট সেন্টারের সাথে জড়িত সবাইকেই খুন করবে, কারোর সাধ্য নেই তাকে আটকানোর। আর যাদেরকে সে খুন করবে তারা নিশ্চয়ই তখন টিভিতে এই নিউজ দেখে ভয় কাঁপছে। সে যখন এসব বলছিল তখন বাইরে কেঞ্জি পুলিশ ফোর্স নিয়ে চলে এসেছে। এই কারণে হিউম্যান ভেপারকে কিয়োকো হোয়াইট সেন্টার কি সে বিষয়ে জিজ্ঞাসা করার সুযোগ পায় না। হিউম্যান ভেপার রেস্টুরেন্টের বাইরে বের হয়ে আসে, আর তখনই বোঝা যায় সে নিজেকে হিউম্যান ভেপার কেন বলছিল। কেঞ্জির আদেশে পুলিশ ফোর্স যখন তার দিকে এগিয়ে যায় তাকে ধরার জন্য, তখনই সে মুহূর্তেই ধোঁয়ায় পরিণত হয়ে একে একে পুলিশ সবাইকে ওপরে তুলে আশ্রে ফেলতে থাকে। প্রায় সবাই আহত হয়ে যায় হিউম্যান ভেপারের আঘাতে। কোনো গুলিও হিউম্যান ভেপারকে আঘাত করতে পারছিল না সে ধোঁয়ায় পরিণত হওয়ার কারণে। মুহূর্তের মধ্যে প্রায় সবাইকেই আঘাত করে হিউম্যান ভেপার সেখানকার মাটির নিচের ম্যানহোল দিয়ে পালিয়ে যায়। আর এই পুরো ঘটনা ততক্ষণে নিউজ চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার হয়ে গেছে। মানুষজন জেনে গেছে এক ভয়ানক খুনি এসেছে শহরে, যাকে পুলিশও কিছু করতে পারে না। তবে সবার মনে তখন অনেক প্রশ্ন, এই হিউম্যান ভেপার পরিচয় দেওয়া মানুষটা ধোঁয়ায় পরিণত হয় কিভাবে, আর হোয়াইট সেন্টারই বা কি? তো যাই হোক, এই ঘটনার পর কিয়োকোকে কাস্টাডিতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। কারণ এই ঘটনার পর তার প্রতি একটা সন্দেহ তৈরি হয় যে সে কিভাবে জানতে পারল হিউম্যান ভেপার নতুন বাঙ্কো রামেন রেস্টুরেন্টে না, বরং পুরাতন বাঙ্কো রামেন রেস্টুরেন্টে এসে দেখা করবে। আসলে কিয়োকোর ওপর আবের আগে থেকেই রাগ ছিল, কারণ কিয়োকোর কারণেই কেঞ্জিকে সাসপেন্ড করা হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করলে কিয়োকো জানায় সে বাঙ্কো রামেন রেস্টুরেন্টের একজন কর্মচারীর কাছেই জানতে পেরেছিল এই রেস্টুরেন্টের আগের ঠিকানার বিষয়ে। মার্ডারার নতুন এই রেস্টুরেন্টে বিকেল 4টা পার হয়ে যাওয়ার পরেও না আসার কারণে তার সন্দেহ হয়েছিল সে পুরনো রেস্টুরেন্টটাতেও এসে থাকতে পারে। এছাড়া সে আর কিছুই জানে না। তো সন্দেহ থাকার কারণে কিয়োকোর ফোন নিয়ে চেক করে ইয়োশিদা নামের আরেকজন পুলিশ অফিসার। কিয়োকো সন্দেহজনক কারোর সাথে যোগাযোগ করেছে কিনা সেটা চেক করার জন্য জিজ্ঞাসাবাদ করে আর ফোন চেক করেও সন্দেহজনক কোনো কিছু না পাওয়ায় কিয়োকোকে ছেড়ে দেওয়া হয়। আবে যখন কিয়োকোকে জিজ্ঞাসাবাদ করছিল তখন বাইরে দাঁড়িয়ে সেটা দেখছিল কেঞ্জি। জিজ্ঞাসাবাদ শেষ হলে কিয়োকো বাইরে বের হলে কেঞ্জি তার কাছে গিয়ে এই কেস থেকে দূরে থাকতে বলে। কারণ কিয়োকোর কারণেই মরির বিরুদ্ধে যে চাইল্ড অ্যাবিউজের কেস ছিল সেটা প্রুভ হয়নি, তার আগেই মরি সুইসাইড করেছে। কেঞ্জি চাচ্ছিল না এই কেসে জড়িয়ে কিয়োকো কোনো রকম বিপদে পড়ুক অথবা কোনো প্রকার ঝামেলা তৈরি করুক। কিন্তু কিয়োকো কি আর কথা শোনার মানুষ? সে উল্টো বিরক্তি দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হিউম্যান ভেপার ধোঁয়ায় পরিণত হওয়ার কারণে সে যে স্যুট পরে এসেছিল সেটা সেখানেই থেকে যায়। এই স্যুটই ফরেন্সিকে দেওয়া হয় ডিএনএ টেস্টের জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো কোনো মানুষ যে এই স্যুট পরেছিল তার কোনো প্রমাণই মিলে না। রিপোর্ট নিতে গিয়ে কেঞ্জি জানতে পারে হিউম্যান ভেপারের পরা স্যুট থেকে তার বিষয়ে কোনো তথ্যই মেলেনি। তখন তার হঠাৎ চোখ পড়ে কোটে লাগানো বোতামের দিকে। সবগুলো বোতাম একইভাবে সেলাই করে লাগানো থাকলেও একটা একটু অন্যভাবে সেলাই করা ছিল। সেই বোতাম চেক করে দেখা যায় বোতামের অপর পাশে একটা চিহ্ন আঁকা। খোঁজ নিয়ে দেখা যায় এই চিহ্নটা ফুজিশিরো নামের একটা গ্যাংয়ের।
হিউম্যান ভেপার যে 27 বছর আগের কোনো ঘটনার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে, সেই 27 বছর আগে ফুজিশিরো গ্যাং অনেক ছোট ছিল। সেই গ্যাংটা এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু হিউম্যান ভেপার নিজের কোটের বোতামে ফুজিশিরো গ্যাংয়ের চিহ্ন এঁকে দিল কেন? এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে কেনজির হঠাৎ চোখে পড়ে হিউম্যান ভেপার সানোকে মার্ডার করার আগে যে ভিডিও পাঠিয়েছিল সেটাতেও সেম স্যুট পরা, তবে এই স্যুটের পকেটে রুমাল ভাঁজ করে রাখা ছিল, যেটা পরে বাংকো রামেন রেস্টুরেন্টে এসে দেওয়ার সাক্ষাৎকারের সময় ছিল না। কেনজি খেয়াল করে দেখে সানো ঠিক সেইভাবেই রুমাল ভাঁজ করে নিজের পকেটে রাখত। কেনজি তখন বুঝতে পারে আগের ভিডিওতে ওভাবে রুমাল ভাঁজ করে রাখাটা সানোকে মার্ডার করবে তার একটা হিন্টস ছিল। তার মানে এবারে খুন হবে ফুজিশিরো গ্যাংয়ের কেউ, কারণ হিউম্যান ভেপার বোতামে সেই গ্যাংয়ের চিহ্ন এঁকে হিন্টস দিয়ে রেখেছে। কিন্তু ফুজিশিরো গ্যাং বা হোয়াইট সেন্টারের সাথে হিউম্যান ভেপারের কানেকশনই বা কী? কেনজি আবেগে নিয়ে ফুজিশিরো গ্যাংয়ের আস্তানার বাইরে লুকিয়ে নজর রাখতে শুরু করে। এই আস্তানায় হঠাৎ মোটরসাইকেলে করে আসা গুন্ডাদের আনাগোনা বেড়ে যায়। সে দূর থেকে খেয়াল করে পাম নামের সে ওয়েটার এখানে খাবার ডেলিভারি দিতে এসেছে। কেনজি পামের সাথে গিয়ে কথা বলে জানতে পারে পাম কেনজির কথা মতো আগের রেস্টুরেন্ট ছেড়ে অন্য একটা রেস্টুরেন্টে জব নিয়েছে আর এখানে ভালো আছে। ফুজিশিরো গ্যাংয়ের লোকদেরকে সে হিউম্যান ভেপারের বিষয়ে কথাবার্তা বলতে শুনেছে, তাদের কাছে বন্দুকও রাখা ছিল। এই কথা শুনে কেনজির সন্দেহ দৃঢ় হয়। সে আরও কড়া নজর রাখতে শুরু করে। এদিকে কিয়োকো হোয়াইট সেন্টার নিয়ে নিজের টিমকে নিয়ে রিসার্চ করতে শুরু করে, কিন্তু এই সেন্টারের বিষয়ে কোনো ইনফরমেশন অনলাইনে পাওয়া যাচ্ছিল না, যেন কেউ ইচ্ছাকৃতভাবেই ইনফরমেশন গায়েব করে দিয়েছে। এমন সময় তাৎসু এসে জানায় শিনিচি নামের একজন রিটায়ার্ড রিপোর্টার তাকে মেইল করে জানিয়েছে সে হোয়াইট সেন্টার সম্বন্ধে জানে। তখন কিয়োকো শিনিচির সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে দেখা করে। শিনিচি জানায় ইয়ামানশি এলাকায় প্রায় 27 বছর আগে হোয়াইট সেন্টার নামের একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান ছিল। এখানে সহায় সম্বলহীন মানুষ আর অনাথ বাচ্চাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো, তাদেরকে বিভিন্ন কাজ দেওয়া হতো। কিন্তু সমাজসেবার মুখোশের আড়ালে চলতো আরও ভয়ানক কাজ। অল্প টাকায় তাদেরকে দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়া হতো। এই সেন্টারের ডিরেক্টর ছিল ওবাতা নামের এক লোক। তখন ইয়ামানাশি এলাকায় চিলড্রেন অফ পিস এক্সপো নামে খুব বড় সেমিনার হয়েছিল, যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় নেতারা এসেছিল। সেমিনারটা ছিল দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন সময় ইয়ামানাশির কাছের এক পাহাড়ে উল্কাপাত হয়। উল্কাপাতের রেডিয়েশন ছিল খুবই রিস্কি, কিন্তু সেমিনারটা যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য সানো নামের সেই পরিবেশবিদ মিথ্যা ঘোষণা দেয় যে এই উল্কার কোনো ক্ষতিকর দিক নেই, আর সেই উল্কার এরিয়া ক্লিন করতে বেশি টাকার লোভ দেখিয়ে নেওয়া হয় হোয়াইট সেন্টারের লোকদেরকে, যারা প্রত্যেকেই রেডিয়েশনের কারণে ভয়ানকভাবে মারা যায়। দেশে দুর্নাম হবে দেখে হোয়াইট সেন্টার সহ এসব কিছুই নিউজে প্রচার করা হয়নি। উল্টো সে নিজে এসব নিয়ে নিউজ লিখলেও সেগুলো প্রকাশ করেনি পত্রিকাগুলো। তবে শিনচিনের কাছে সে নিউজটার কাটিং ছিল, যেটাতে সানো ঘোষণা দিয়েছে উল্কাপাতটাতে খারাপ কোনো রেডিয়েশন নেই। সেখানে হোয়াইট সেন্টারের ডিরেক্টর ওবাতার ছবিও ছিল। কিছু টাকার বিনিময়ে শিনিচি এসব ইনফরমেশন কিয়োকোর কাছে শেয়ার করে। আরও জানায় যে হোয়াইট সেন্টারের ডিরেক্টরকে সে রিসেন্টলি শিজুকা এলাকায় একটা ইউথ সেন্টারে কাজ করতে দেখেছে। যদিও সে এখন নিজের নাম আর পরিচয় চেঞ্জ করে ফেলেছে, তবে তার নাম আগের নামের সাথে অনেকটাই মিলে। এসব ইনফরমেশন নিয়ে কিয়োকো আর তাৎসুয়া অফিসে ফিরে ওবাতার বর্তমান কন্ট্যাক্ট ইনফো বের করে। যদিও তাদের কাছে জোরদার কোনো প্রমাণ ছিল না যে এই লোকই হোয়াইট সেন্টারের ডিরেক্টর ওবাতা, কারণ বয়সের সাথে সাথে চেহারা অনেক পাল্টে গেছে। সে যদি অস্বীকার করে সে ওবাতা না, তাহলে আর তার কিছুই করার নেই। আসলে ওবাতা শিজুকাতে একটা ইউথ সেন্টারে কাজ করে। সে এখন নিজের পরিচয় চেঞ্জ করে ফেলেছে। তার বর্তমান নাম ওজাকি। ওবাতার বয়স হয়ে গিয়েছে। এই ইউথ সেন্টারে সে অনাথ বাচ্চাদেরকে দেখে শুনে রাখে, তবে সে অতীত জীবনের ট্রমা থেকে এখনও বের হতে পারেনি। মাঝে মাঝেই তার হ্যালুসিনেশন হয়। এত বছর পরে এসে টিভিতে হিউম্যান ভেপারের মুখে হোয়াইট সেন্টারের নাম শুনে তার পুরনো স্মৃতি জাগ্রত হয়ে ওঠে। যারা সে উল্কার সেখানে কাজ করতে গিয়েছিল ট্রাকে করে, তাদের সবার জ্বলে যাওয়া লাশ ফিরে এসেছিল। যে দৃশ্যের ভয়াবহতা সে এখনও ভুলতে পারেনি। সানোর বক্তব্যের কারণে সে ভেবেছিল উল্কায় খারাপ কোনো রেডিয়েশন নেই, তবে লাশ হয়ে ফিরে আসা অসহায় লোকগুলোকে দেখে তার ভুল ভাঙে। তার কাছে হোয়াইট সেন্টারে যারা কাজ করত, যারা মারা গেছে, তার সমস্ত ইনফো সম্বলিত একটা ফাইল ছিল, কিন্তু এটা সে কখনোই প্রকাশ করেনি, করতে পারেওনি, কারণ দেশের বিখ্যাত কিছু মানুষ এই কাজের সাথে জড়িত।
তাই কিয়োকো তাকে যখন কল করে তখন সে সরাসরি অস্বীকার করে তার নাম ওবাতা না, বরং সে ওজাকি। কিন্তু একটা ঘটনা ঘটার পর তার মন পাল্টে যায়। এই সেন্টারে শোতা নামের একটা ছেলে পড়তো, যাকে ওবাতা একটু বেশি ভালোবাসতো। একদিন শোতার স্কুল থেকে কল আসে, একটা চুরির বিষয়ে শোতা সাক্ষী দিবে, তাই সে যেন স্কুলে আসে। ওবাতা তখন শোতার স্কুলে যায়। শোতা সরাসরি একটা ছেলের বিরুদ্ধে বলে সে একজনকে চুরি করতে দেখেছে। তবে ফেরার পথে শোতা ওবাতাকে জানায় যার বিরুদ্ধে সে চুরির অভিযোগ করেছে সে চুরি করেনি, বরং করেছে অন্য কেউ। যে চুরি করে সেই তাকে মিথ্যা সাক্ষী দিতে বলেছে। যদি সে মিথ্যে সাক্ষী না দিত তাহলে তাকে বুলি করে জীবন অতিষ্ঠ করে তুলত। তখন ওবাতা শোতাকে বুঝিয়ে বলে লাইফে সবসময় সত্যি কথা বলতে, তাতে যদি বন্ধুর সংখ্যা কমে যায় তবুও সমস্যা নেই। শোতাকে বোঝাতে গিয়ে ওবাতা বুঝতে পারে সে নিজেও শোতার মতোই কাজ করেছে। এই কারণে সে ডিসিশন নেয় পাপের বোঝা ঘাট থেকে নামিয়ে দেবে, সব সত্যি প্রকাশ করে দেবে। সেই উদ্দেশ্য থেকেই সে কিয়োকোকে কল করে আর জানায় তার কাছে হোয়াইট সেন্টারের সমস্ত তথ্যের একটা ফাইল আছে। কিয়োকো ওবাতাকে তার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। পরদিন সেই রেস্টুরেন্টে কিয়োকো তাৎসুয়াকে নিয়ে যায় আর হঠাৎ খেয়াল করে তার আশেপাশে সন্দেহজনক কিছু লোক ঘোরাফেরা করছে। এটা দেখে সে দ্রুত তাৎসুয়াকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। লোকগুলো তাদের পিছু নেয়। কিয়োকো বুঝতে পারে শুধু তাদেরই না, বরং ওবাতার লাইফও রিস্কে আছে। এই কারণে সে ওবাতাকেও কল করে, কিন্তু ওবাতা কল রিসিভ করে না। এরপরে তাৎসুয়াকে নিয়ে কিয়োকো দৌড়াতে দৌড়াতে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে চলে যায়। তবে এখানে যাওয়ার পর মোটরসাইকেলে করে আরও কিছু গুন্ডা এসে তাদেরকে ধরে ফেলে। তাদের ব্যাগ চেক করে সেই ফাইলটা খুঁজে যেটা ওবাতার নিয়ে আসার কথা। এই গুন্ডাগুলো আসলে ফুজিশিরো গ্যাংয়ের ছিল। তাদেরকে তো আগে থেকেই ফলো করছিল কেনজি আর আবে, তাই তারাও সেখানে পৌঁছে যায় আর এই গুন্ডাদেরকে ধোলাই দিয়ে এরপর ধরেও ফেলে। কিয়োকো আর তাৎসুয়া এই যাত্রায় বেঁচে যায়। এই পুরো মারামারির ভিডিওটা সুযোগ বুঝে তাৎসুয়া ভিডিও করে নিয়েছিল। কিয়োকো ওবাতাকে আবারও কল করে বলে এই রেস্টুরেন্টে দেখা না করে অন্য একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য। ওবাতা তখন ড্রাইভ করে আসছিল আর কিভাবে কি বলবে সেটা প্র্যাকটিস করছিল। এমন সময় সে দেখে সামনে এক লোক গাড়ি নষ্ট হওয়ায় দাঁড়িয়ে লিফট চাচ্ছে। ওবাতা তাকে হেল্প করতে নামে, জানায় একটু পেছন দিকেই গ্যারেজ আছে। তখনই ওবাতার কাছে আবারও কল আসে কিয়োকোর, আর সে এই লোকের থেকে একটু দূরে গিয়ে কল রিসিভ করে। যখন সে জানতে পারে তার লাইফ রিস্কে, তখন সে জানায় মরার আগে সে পাপমোচন করেই মরবে, কারণ হোয়াইট সেন্টারের কারণে তাকে অনেক পাপ কাজ করতে হয়েছে। হোয়াইট সেন্টারের আগে ডিরেক্টর ছিল অন্য কেউ। সে উল্কাপাতের ঘটনায় অমন রিস্কি কাজ করতে রাজি না হওয়ায় তাকে বাদ দিয়ে কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও ওবাতাকে এই সেন্টারের ডিরেক্টর বানানো হয়েছিল। আর এই কাজগুলো নিয়ন্ত্রণ করত মুফু নামের একটা গ্রুপ। মুফু গ্রুপ গরিব অসহায় মানুষদেরকে হিউম্যান ফুয়েল হিসেবে ইউজ করত। এই গ্রুপের সব ইনফরমেশনই তার ফাইলটাতে আছে। যে লোক গাড়ি নষ্ট হওয়ায় ওবাতার কাছে হেল্প চেয়েছে তার নাম ইয়ামাজাকি। ইয়ামাজাকি আসলে এসেছে ওবাতাকে মার্ডার করে ফাইলটা চুরি করে নিতে। ওবাতা কিয়োকোকে মুফু গ্রুপের বিষয়ে কিছু বলার আগেই পেছন থেকে ইয়ামাজাকি এসে তাকে ছুরিবিদ্ধ করে খুন করে। এরপর ফাইলটা নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে অপর পাশ থেকে কিয়োকো বুঝতে পারে তার বিপদ হয়েছে। সে তখন কেনজির সাথেই ছিল। কিন্তু এই ইয়ামাজাকি আসলে কে? তাকে ফাইল চুরি করে ওবাতাকে খুন করতেই বা পাঠিয়েছে কে? তো যাই হোক, কিয়োকো আর তাৎসুয়ার ওপর অ্যাটাক হওয়ায় কেনজি আবেকে নির্দেশ দেয় তাদেরকে সিকিউরিটি দিয়ে সেফ হাউসে রাখার জন্য। কারণ একবার যখন অ্যাটাক হয়েছে তখন আরেকবার অ্যাটাক হতে সময় লাগবে না। এরপর নিজে যায় ওবাতা যেখানে খুন হয়েছে সেখানে। যদিও ঘটনাস্থলে সে গিয়ে সেই ফাইল বা তেমন কোনো ইনফরমেশনই পায় না। শুধু এই বিষয়ে কনফার্ম হতে পারে যে মৃত লোকটা আর কেউই না, বরং হোয়াইট সেন্টারের এক্স ডিরেক্টর। কিয়োকো কল করে এসব ইনফরমেশন নেয় কেনজির কাছ থেকে। তখন কেনজি তাকে সেফ হাউসে যেতে বলে, কিন্তু কিয়োকো সেটা শোনে না, বরং তাৎসুয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। তার মতো তাৎসুয়াও নিজের জীবন বাজি রেখে নিউজ কালেক্ট করার মতো মেন্টালিটি রাখে। ওবাতার ডেড বডি বা গাড়ি থেকে কোনো ইনফরমেশন পাওয়া না গেলেও একটা বিষয় স্পষ্ট হয়, আর সেটা হচ্ছে যেহেতু সেই ফাইলের জন্য ওবাতাকে খুন করা হয়েছে, তার মানে নিশ্চয়ই সেই ফাইলের মধ্যে কোনো জরুরি ইনফরমেশন আছে। সেই এরিয়ার সিসিটিভি ফুটেজ চেক করে ইয়ামাজাকির গাড়ির ইনফরমেশন পাওয়া যায়, আর গাড়ির ইনফরমেশন থেকে তার নামও বের হয়ে আসে। জানা যায় ইয়ামাজাকিও ফুজিশিরো গ্যাংয়ের সদস্য। ইয়ামাজাকির ফোনের লোকেশন ট্রেস করে তার পিছু নেওয়া হয়।
ইয়ামাজাকিকে এই কাজে পাঠিয়েছে ফুজিশিরো গ্যাংয়ের লিডার ওতোমোর ছেলে। ইয়ামাজাকি প্রথমে নিজের ফোন পানিতে ফেলে যাতে তাকে ট্রেস করা না যায়। এরপর পে ফোন থেকে ওতোমোর ছেলেকে কল করে জানায় ফাইলটা তার হাতে এসেছে। ওতোমোর ছেলে তখন ইয়ামাজাকিকে সেই ফাইলের ছবি তুলে সেন্ড করে ফাইলটা পুড়িয়ে ফেলতে বলে। কিন্তু ইয়ামাজাকি ছবি তুলবে কিভাবে? তার কাছে তো ফোনই নেই। সে নিজের গাড়িটা একটা জায়গায় রেখে ফাইল নিয়ে সরে পড়ে। এরপর কিছুটা দূরে দুইটা মেয়ে ভিডিও করছিল। সে তাদের ফোন চুরি করে দৌড়ে পালায়। ঠিক তখনই তার গাড়ির কাছে কেনজি তার টিম নিয়ে এসে পৌঁছে গিয়েছিল। ইয়ামাজাকিকে পালাতে দেখে কেনজি তার টিম নিয়ে ইয়ামাজাকির পিছু নেয়। ইয়ামাজাকি একটা পাহাড়ের ওপর পরিত্যক্ত ভবনের সামনে চলে আসে। কেনজি সেখানে গিয়ে আর ইয়ামাজাকিকে না দেখে টিমের সবাইকে ছড়িয়ে পড়তে বলে ইয়ামাজাকিকে খুঁজে বের করার জন্য। ইয়ামাজাকি তখন একটা জায়গায় লুকিয়ে বসে চুরি করা ফোনে ফাইলের ছবি তুলছিল। এদিকে গাড়িতে করে যেতে যেতে কিয়োকো আর তাতসুয়ার খেয়াল হয় তারা যে ওবাতার সাথে দেখা করতে যাচ্ছিল সেটা ফুজিশিরো গ্যাং জানল কিভাবে। তাতসুয়ার সন্দেহ হয় কিয়োকোর ফোন হ্যাক করে ক্লোন করা হয়েছে। এভাবেই ইনফরমেশন নেওয়া হচ্ছে তাদের সব স্টেপের। কিন্তু কিয়োকো জানায় সে উল্টাপাল্টা কোনো লিঙ্কে কখনো ক্লিক করে না। তবে কিভাবে তার ফোন ক্লোন করা হবে? তাতসুয়া কলেজ লাইফে হ্যাকিং কম্পিটিশনে অংশ নিত। এসব বিষয়ে তার আইডিয়া ভালো ছিল। কিয়োকোর ফোন চেক করে সে দেখে কিয়োকোর ফোনে সরাসরি কেউ হ্যাকিংয়ের অ্যাপ ইনস্টল করে দিয়েছে। আর ফোনে যত কথোপকথন হতো সেসব শোনাও হতো তার ফোন থেকে। কিয়োকো জানায় সে তার ফোন কাউকে কখনো দেয়নি। তবে তার ফোনে এই অ্যাপ ইনস্টল করলো কে? তখনই তার মনে পড়ে থানায় জিজ্ঞাসাবাদের টাইমে একজন পুলিশ তার ফোন নিয়েছিল চেক করতে। সন্দেহ তখন তার দিকেই গড়ায়। দুর্ভাগ্যবশত সে এই পুলিশ অফিসারের নাম জানত না। আসলে এই পুলিশ অফিসারের নাম ছিল ইয়োশিদা। ইয়োশিদা এসবের সাথে সরাসরি জড়িত। ইয়ামাজাকিকে খোঁজার প্লেসে সেও ছিল। সে হঠাৎ একটা জায়গায় আগুন জ্বলতে দেখে সেখানে যায় আর দেখে ইয়ামাজাকি ফাইল পুড়িয়ে ফেলেছে। সে ইয়ামাজাকিকে নির্দেশ দিয়েছিল ফাইল পাওয়ার সাথে সাথেই পুড়িয়ে ফেলতে। কিন্তু ইয়ামাজাকি বেশি টাকার লোভে ফাইল ওতোমোর ছেলের সাথে শেয়ার করছিল। ইয়োশিদা ইয়ামাজাকিকে গুলি করে খুন করে। সে ফুজিশিরো গ্যাংয়ের জন্য না, বরং অন্য কারোর জন্য কাজ করে। সে চাচ্ছিল না এই ফাইলের ইনফরমেশন বাইরের কেউ পাক। আর তাই ইয়ামাজাকিকে ইয়োশিদার মাধ্যমে নির্দেশ দিয়েছিল ফাইল পাওয়ার সাথে সাথে পুড়িয়ে ফেলতে। ইয়ামাজাকিকে মারার পর তার কাছ থেকে ফোন নিয়ে ইয়োশিদা দেখে ফাইলের ছবি অলরেডি সেন্ড করা হয়ে গেছে। সে সেই ফাইলটা ডিলিট করে ফোনটা রেখে দেয় এভিডেন্স হিসেবে, যাতে ফাইলের ইনফরমেশন পুলিশের হাতে না পড়ে। গুলির শব্দে কেনজি বাকিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ইয়োশিদা তাকে জানায় ইয়ামাজাকি তাকে অ্যাটাক করেছিল বলেই সে গুলি করতে বাধ্য হয়েছে সেলফ ডিফেন্সের জন্য। এমন সময় কিয়োকো কেনজিকে কল করে। যে পুলিশ তার ফোন চেক করতে নিয়েছিল তার বিষয়ে জিজ্ঞাসা করে আর জানায় তার ফোনে বাগ অ্যাপ ইনস্টল করে ফোন ক্লোন করা হয়েছিল। তবে কেনজি এটা মানতে নারাজ যে তার টিমের কেউ এই সিন্ডিকেটের সাথে জড়িত। এই কারণে সে ইয়োশিদার নাম কিয়োকোকে জানায় না আর এসব থেকে তাকে দূরে থাকতে বলে। এদিকে কিয়োকো ইনফরমেশন কালেক্ট করে জানতে পারে কেনজি ফুজিশিরো গ্যাংয়ের পিছু করতে গিয়ে তাকে বাঁচিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেনজি ফুজিশিরো গ্যাংয়ের পিছু কেন নিল? আর এই গ্যাংয়ের লোকেরা যেহেতু হোয়াইট সেন্টারের ইনফরমেশন আছে সে ফাইল নিতে লোক পাঠিয়েছে, তার মানে অবশ্যই ফুজিশিরো গ্যাং কোনো না কোনোভাবে হিউম্যান ভেপারের সাথে কানেক্টেড। তো কিয়োকো যখন অফিসে সবার সাথে এসব বিষয়ে আলোচনা করছিল তখন হঠাৎ দেখে বর্তমানে যে দল ক্ষমতায় আছে তার অপোজিট দলের নেত্রী কিরিশিমা এসেছে। কিছুদিন পর নির্বাচন, মানুষ কিরিশিমাকে সাপোর্ট করছিল। তবে হঠাৎ করে হিউম্যান ভেপারের ঘটনা নিয়ে নিউজ শুরু হওয়ায় মানুষ ঘাবড়ে গেছে। তারা আর দলীয় পরিবর্তন চাচ্ছে না। এই কারণে তারা বর্তমান গভর্নর মিউরাকেই সাপোর্ট করছে। এই কারণে কিরিশিমা হিউম্যান ভেপারকে নিয়ে নিউজ করা বন্ধ করানোর চেষ্টা চালাচ্ছে। তো কিয়োকো ফুজিশিরো গ্যাংয়ের ওপর নজর রাখতে এক গ্যাংয়ের আড্ডা যে বিল্ডিংয়ে তার অপোজিট একটা বিল্ডিংয়ে পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে নজর রাখতে শুরু করে। অন্যদিকে কেনজি আবেগে নির্দেশ দেয় ফুজিশিরো গ্যাংয়ের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট কালেক্ট করতে। এরপর সেদিন ফুজিশিরো গ্যাংয়ের যাকে অ্যারেস্ট করেছিল তাকে জিজ্ঞাসা করে সে কেন কিয়োকোকে মারতে গিয়েছিল। সে গুন্ডা জানায় সে ফুজিশিরো গ্যাংয়ের সাথে সরাসরি কানেক্টেড না, বরং টাকার বিনিময়ে এই গ্যাংয়ের কাজ করে দেয়। এবার কিয়োকোর কাছ থেকে ফাইল চুরি করার কাজ পেয়েছিল সে, এই কারণেই ফাইল চুরি করতে গিয়েছিল। কেনজি বুঝতে পারে এই গুন্ডার টিম সরাসরি এই বিষয়ে কিছুই জানে না।
তখনই আবে এসে জানায় ফুজিশিরো গ্যাংয়ের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট পাওয়া গেছে। তখন কেনজি নিজের টিম নিয়ে ফুজিশিরো গ্যাংয়ের আড্ডার দিকে যেতে থাকে। এদিকে ফুজিশিরো গ্যাংয়ের লিডার ওতোমো টিভিতে হিউম্যান ভেপারের নিউজ দেখে ভয়ে ছিল, তাই সে নিজের অ্যাপার্টমেন্ট পুরোটা সিল করে দিচ্ছিল যাতে করে হিউম্যান ভেপার ভেতরে আসতে না পারে। তখন ওতোমোর ছেলে এসে তাকে বুদ্ধি দেয় হোয়াইট সেন্টারের ফাইলে যাদের নাম আছে তাদের নাম প্রকাশ করার হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করতে। ওতোমোর এই প্ল্যান ভালো লাগে। এই ফাইলে যাদের নাম ছিল তারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকেই কল করে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে ওতোমো। যে রাতে কেনজি নিজের টিম নিয়ে তার আড্ডা সার্চ করতে যাচ্ছিল সেই রাতেই হিউম্যান ভেপার গিয়ে অ্যাটাক করে সেখানে। ওতোমোর অ্যাপার্টমেন্টের নিচের ফ্লোরে ছিল জুয়ার আড্ডা। হিউম্যান ভেপারের অ্যাটাকের কারণে সেখানকার লোকেদের মধ্যে হইচই লেগে যায়। যতই অ্যাপার্টমেন্ট সিল করুক, ধোঁয়া কি আর আটকে রাখা যায়? হিউম্যান ভেপার ওতোমোর কাছে পৌঁছে যায়। ওতোমো কোনো রকমে বাইরে বের হয়ে নিজের গাড়িতে উঠতে গেলে হিউম্যান ভেপার তাকে ধরে ফেলে। তখন একজন এসে হিউম্যান ভেপারের হাতে ছুরি দিয়ে আঘাত করলে বাঁধন আলগা হয়ে যায়, আর ওতোমো নিজের দুই সঙ্গীকে নিয়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। হিউম্যান ভেপারও ধোয়ার রূপে সেই গাড়ির পিছু যেতে থাকে। এদিকে পুরো ঘটনাটা নিজের টিমের সাথে অপোজিট অ্যাপার্টমেন্ট থেকে রেকর্ড করছিল কিয়োকো। ওতোমো গাড়িতে করে পালাতে থাকলে সেও ক্যামেরা নিয়ে দ্রুত নিচে নেমে নিজের গাড়ি নিয়ে পিছু নেয়। গাড়ি যতই দ্রুত ছোটুক, বাতাসের মতো ধোঁয়ার সাথে কি পেরে উঠবে? ভয়ে ওতোমো খারাপ কাজ করবে না এটাও প্রতিজ্ঞা করে ফেলে। এদিকে হিউম্যান ভেপার ওতোমোর গাড়ির ভেতরে প্রবেশ করতে পারছিল না, কারণ তার গাড়িটা ছিল বুলেট প্রুফ। এই কারণে গাড়িটাকে নিজের ধোয়ার কুণ্ডলিতে পেঁচিয়ে ওপরে তুলে আছড়ে ফেলে। অ্যাক্সিডেন্টে ওতোমো তার দুই সঙ্গী সহ মারা যায়। ততক্ষণে সেখানে কিয়োকো পৌঁছে যায়। ওতোমোর হাত ছিল গাড়ির বাইরে, সেখানে তার ফোনও ছিল যেটাতে ফাইল পাঠিয়ে রেখেছিল ইয়ামাজাকি। তো এবারে ফাইলটা কিয়োকোর হাতে চলে আসে। কিয়োকো ফোন নিয়ে সেখান থেকে সটকে পড়ে, কারণ পুলিশের হাতে পড়লে সে এই ফাইল আর নিজে নিতে পারবে না। তার প্ল্যান হলো ফাইল আগে নিজে নিয়ে তারপর এই ফোন পুলিশের কাছে হ্যান্ডওভার করা। কিয়োকো ফোন নিয়ে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে পৌঁছায় কেনজি। তবে কি এবার ফাইলের মাধ্যমে হিউম্যান ভেপারের নেক্সট টার্গেটগুলোর নাম জানতে পারবে পুলিশ? এবারে হিউম্যান ভেপার ফুজিশিরো গ্যাংয়ের ডেরায় যে পোশাক ফেলে রেখে গেছে সেটার মধ্যে তার নেক্সট টার্গেটের চিহ্ন ছিল, আর সেটা হচ্ছে পুলিশের প্রতীক। কিন্তু এবারে কাকে খুন করবে হিউম্যান ভেপার? গাদ্দার পুলিশ অফিসার ইয়োশিদাকে? এদিকে ফুজিতা আর কাহো নামের দুই ভাই বোন ছিল, তাদের বাবা মা নেই। ছোটবেলা থেকে বলতে গেলে তারা একা একাই বড় হয়েছে। একটা বাসায় চিলেকোঠার ঘর নিয়ে তারা দুজন থাকে। অল্প স্বল্প ইনকামে কোনো রকমে তাদের দুজনের দিন কাটে। টাকার অভাব থাকলেও তাদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তাদের দুজনের একটাই শখ ছিল, সেটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের প্রসার হওয়া। বিশেষ করে ফুজিতা চাইতো তাদের চ্যানেলের অনেক ফ্যান ফলোয়ার হোক, দেশের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হোক তাদের ইউটিউব চ্যানেল। যদিও তাদের এই চ্যানেলটা ছিল গার্বেজ প্রকৃতির। চ্যানেলের নাম হলো ফুজিতা অ্যান্ড কাহোস টেরর জোন। এই চ্যানেলে ফুজিতা অদ্ভুতভাবে সেজে লাইভে এসে বিভিন্ন ভুতুড়ে কাণ্ড করত, ম্যাজিক দেখানোর চেষ্টা করত। কাহো কখনই ক্যামেরার সামনে আসতো না, সে ক্যামেরার পেছন থেকেই কথা বলতো, ভিডিও করে দিত। বয়সে ছোট হলেও সে ছিল ফুজিতার চেয়ে বেশি স্মার্ট। কাহোর ক্যামেরার সামনে না আসার কারণ ছিল তার মুখের মধ্যে থাকা বিশাল জন্মদাগ। এই দাগের কারণে নিজেকে সে অসুন্দর ভাবত আর হীনমন্যতায় ভুগত। এমনকি সে সহজে বাইরেও বের হতো না। যদিও ফুজিতা তাকে সবসময় সাহস দেওয়ার চেষ্টা করত এই বিষয়ে, কিন্তু কখনো কোনো লাভ হয়নি। তাদের দুজনের জীবনে সুখ আর ভালোবাসার কমতি ছিল না, তবে আরেকটু সুন্দর লাইফ লিড করার জন্য প্রয়োজন ছিল টাকার। দুজন মিলে টাকা জমা ছিল একটা ক্যামেরা কিনবে বলে। এমনই একদিন কাহো খেয়াল করে ফুজিতা সে জমানো টাকা খরচ করে ফেলেছে। কাহো যখন টাকার কথা জিজ্ঞেস করে তখন ফুজিতা দেখায় সেই টাকায় সে একটা ড্রিম সুকুবাস নামের মিউজিক ভিডিওর অ্যালবাম কিনেছে। অবশ্য এই মিউজিক ভিডিওর অ্যালবাম কেনার পেছনে ফুজিতার একটা কারণ ছিল। এই অ্যালবামের একটা গানের ভিডিও শ্যুট করা হয়েছে একটা পরিত্যক্ত বাড়ির মতো জায়গায়। গানের একটা দৃশ্যে ভালোভাবে খেয়াল করলে দেখা যায় জানালার ভেতরে ছায়ার মতো হিউম্যান ভেপারকে দেখা যাচ্ছে। যেহেতু তখনকার সবচেয়ে পপুলার টপিক ছিল হিউম্যান ভেপার, তাই ফুজিতা চাচ্ছিল এই মিউজিক ভিডিওতে হিউম্যান ভেপারকে দেখা যাওয়া নিয়ে একটা ভিডিও বানাবে, তাতে করে তাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে। কিন্তু আসলে তা হয় না। এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানানোর পরে কিছু সংখ্যক ভিউ বাড়লেও যে পরিমাণ ভাইরাল হবে বলে সে ভেবেছিল তার কিছুই হয় না।
তবে লাইভ করার কিছুক্ষণ পরেই তাদের ভিডিওতে দাদাশো নামের একটা আইডি থেকে কমেন্ট করা হয়। সেখানে বলা হয় যেই জায়গায় হিউম্যান ভেপারকে দেখা গেছে সেই বিষয়ে তারা আরও জানতে চায়। কাহো তখন সেই কমেন্টের রিপ্লাইয়ে নিজের ফোন নম্বরটা দিয়ে রাখে। কিছুক্ষণ পরেই তার কাছে কল আসে, আর যে কল করেছে সে কাহোকে জানায় যদি কাহো হিউম্যান ভেপারকে যে জায়গায় দেখা গেছে সেই জায়গার লোকেশন তাকে জানাতে পারে তবে তাকে 1 মিলিয়ন টাকা দেওয়া হবে। এই কথা শুনে ফুজিতা আর কাহো দুজনেই উচ্ছ্বসিত হয়ে ওঠে, কারণ এই সামান্য কাজটা করতে পারলে মুহূর্তেই তারা অনেক টাকার মালিক হয়ে যাবে। পরদিন সকালেই তারা দুজন ড্রিম সুকুবাস মিউজিক চ্যানেলের স্টুডিওতে যায়। কাহো বাইরে গাড়িতে অপেক্ষা করছিল, আর ফুজিতা নিজের বুক পকেটে ফোন রেখে ফোনের ক্যামেরা অন করে স্টুডিওর ভেতরে যায়। সে ডিরেক্টর গোরোর অফিসের বাইরে থেকে উকিঝুঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছিল, কারণ সরাসরি সে ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। এমন সময় গোরোর অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে ব্যাপারটা দেখতে পায় আর তাকে ভেতরে যেতে দেয়। কাহো বাইরে বসে ভিডিও কলের মাধ্যমে ফুজিতার পকেটে থাকা ফোনের ক্যামেরা দ্বারা সব দেখতে পাচ্ছিল। ফুজিতার কানের মধ্যে লুকানো ছিল স্পাই ইয়ারপিস। সেটার মাধ্যমে কি কি বলতে হবে কাহো সেটা ফুজিতাকে শিখিয়ে দিচ্ছিল। সরাসরি প্রশ্ন করলে গোরো সন্দেহ করবে বিধায় ফুজিতা নিজেকে গোরোর বানানো মিউজিক ভিডিওর ফ্যান বলে। এরপর তার কিছু মিউজিক ভিডিওর প্রশংসাও করে। এমন সময় অ্যাসিস্ট্যান্ট মেয়েটা কমলার জুস নিয়ে আসে গোরো আর ফুজিতার জন্য। গোরো ফুজিতাকে এই কমলার জুস লেমনেড বলে খেতে দেয়। ফুজিতাও আনুগত্য দেখানোর জন্য যখন এটাকে লেমনেড ভেবেই খায় তখন গোরো তার ওপর সন্তুষ্ট হয়। তখন কথায় কথায় ফুজিতা গোরোকে সে মিউজিক ভিডিও যে পরিত্যক্ত জায়গায় করা হয়েছে সেই জায়গা কোথায় সেটা জিজ্ঞাসা করে। গোরো জানায় তার গ্রুপের কেন্তা নামের একজন সদস্য সেই জায়গাতেই নিয়ে গিয়েছিল তাদেরকে। এখন আর তার নিজের সেই জায়গাটার ঠিকানা আর মনে নেই। ফুজিতা কেন্তার বিষয়ে জিজ্ঞাসা করে জানতে পারে কেন্তা অনেক আগেই এই মিউজিক ভিডিওর কাজ ছেড়ে দিয়েছে। এখন সে অভিনেতা হওয়ার চেষ্টায় আছে, আর কেন্তার ঠিকানাও গোরো জানে না। এমন সময় ক্যামেরায় গোরোর অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে দেখে কাহো চিনতে পারে। এই মেয়েটাকে সে মিউজিক ভিডিওতে দেখেছিল। মেয়েটির নাম মিমি। সে তাই ফুজিতাকে বলে মিমিকে জিজ্ঞাসা করতে যে সেই জায়গাটা কোথায়। মিমিও জানায় তার সেই জায়গার ঠিকানা মনে নেই, তবে মিমিকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা জানে। তাই ফুজিতা আর কাহো বাইরে গাড়িতে বসে মিমির জন্য অপেক্ষা করতে থাকে। কাজ শেষ করে মিমি মিউজিক ভিডিওর অফিস থেকে বের হয়ে এলে তারা মিমির পিছু নেয়। মিমি সরাসরি একটা বারে যায়। এখানে ছেলেরা কাপল ছাড়া গেলে সন্দেহ করতে পারে, এই কারণে ফুজিতা কাহোকে বলে ভেতরে যেতে, কিন্তু কাহো নিজের এই চেহারা নিয়ে বাইরে বের হতে রাজি হচ্ছিল না। ফুজিতা অনেকক্ষণ বলে কয়ে কাহোকে ভেতরে যেতে রাজি করে। এই বারের বাইরে কেন্তার ছবি লাগানো ছিল, আর কেন্তাই ছিল জায়গাটার ম্যানেজার। তো কাহো ভেতরে তো যায় ঠিকই, তবে বড় সানগ্লাস আর চুল দিয়ে নিজের চেহারাটা অনেকটাই ঢেকে রাখে। ভেতরে গিয়ে সে একজনকে বলে কেন্তাকে খবর দিয়ে আনতে। লোকটা কাহোকে বসিয়ে রেখে কেন্তাকে ডেকে আনতে যায়। কেন্তা এসেই একটা মেয়েকে দেখে ফ্লার্ট করতে শুরু করে। কাহোরও ধীরে ধীরে জড়তা ভেঙে যায়। ফুজিতা বাইরে গাড়িতে বসেই সব শুনতে পাচ্ছিল। সে কিভাবে কি বলতে হবে সেটাও কাহোকে শিখিয়েও দিচ্ছিল। কেন্তা কাহোকে ড্রিঙ্ক অফার করলে ফুজিতা কাহোকে বলে মানা করতে, কিন্তু কাহো ড্রিঙ্কের অফার অ্যাকসেপ্ট করে। একে একে অনেক ড্রিঙ্ক করে ফেলে কাহো। এরপর কেন্তাকে সে জানায় সে একটা সিনেমা বানাবে। এরপর নিজের সিনেমার গল্প হিসেবে সে বলে একটা পরিত্যক্ত বাড়িতে ভিডিও শ্যুট করা হবে। কেন্তার মিউজিক ভিডিওর সে জায়গাটা কোথায় সেটা জানালে তার সুবিধা হতো। কেন্তা তখন কাহোকে জিজ্ঞাসা করে তার মুভিতে কোনো অভিনেতা লাগবে কিনা। কাহো কেন্তাকে প্রলোভন দেখাতে নিজের সিনেমায় একটা চরিত্রে কেন্তাকে অভিনয়ের প্রস্তাব দেয়। এটা শুনে কেন্তা প্রলুব্ধ হয় আর জানায় সেই মিউজিক ভিডিওটা শ্যুট করা হয়েছিল কাতসুশিকার একটা পরিত্যক্ত ফ্যাক্টরির পাশে, যেটা কিনা কেন্তার বাড়ির কাছাকাছি। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে এই জায়গায় ভূত থাকে। এই কারণে হরর টাইপ সেই মিউজিক ভিডিওর জন্য সে এই জায়গাটা গোরোকে সাজেস্ট করেছিল। সেখানে অভিনয়ের টাইমে মিমি হঠাৎ ভেতরে একটা শ্যাডো দেখতে পায় আর তাকেও দেখায়। তখন সে নিজের শ্যাডোটা দেখেছিল, যদিও সেটাকে সে নিজের মনের ভুল ভেবে ঝামেলাহীনভাবেই অভিনয় শেষ করে চলে এসেছিল। তবে ভিডিও রিলিজ হওয়ার পরে ভিডিওর মধ্যেই সেই শ্যাডোটাকে যখন দেখা যায় তখন তার বিশ্বাস হয় যে আসলেও কিছু একটা ছিল। তো এসব ইনফরমেশন নিয়ে কাহো যখন বাইরে আসে তখন সে পুরো ড্রাঙ্ক। প্রথমবারের মতো এত ড্রিঙ্ক করায় তার বমিও হয়। সে বাসায় ফিরে যেতে চাচ্ছিল, তবে ফুজিতা সেটা শুনে না। কাহোকে নিয়ে সে সেই পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে যায়। এরপর ক্যামেরা অন করে কাহোর কাছে দেয়।
ভেতরে যেতে যেতে কাহো ফুজিতাকে ভিডিও করছিল, যাতে করে তেমন কিছু দেখা গেলে চ্যানেলে আপলোড করা যায়। ফ্যাক্টরির ভেতরে গিয়ে তেমন কিছুই পাওয়া যায় না, কিন্তু কাহো যখন একটা সুইচ অন করে তখন লাইট জ্বলে ওঠে। তার মানে এখানে কেউ থাকে যে এখানকার বিদ্যুৎ বিলও পে করে। কাহো হঠাৎ নিচের দিকে যাওয়ার সিঁড়ি দেখতে পায়। সেখান দিয়ে এগিয়ে যেতে যেতে তারা মাটির নিচের একটা রুমে এসে পৌঁছায়। এখানে এসে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। হিউম্যান ভেপার স্বয়ং দাঁড়িয়েছিল সেখানে, তবে সেটা ছিল একটা পাথরের মূর্তি। হঠাৎ করেই সাউদার্ন অল স্টার্স ব্যান্ডের ইলি মাই লাভ গানটা বেজে ওঠে। কেউ সেখানে ডোমিনো এফেক্টের মাধ্যমে গানটা বেজে ওঠার ব্যবস্থা করে রেখেছিল। একটা ফ্যাক্স মেশিন ছিল, যেটাতে ছবি আসার সাথে সাথে সরাসরি দাঁড় করানো কিছু জিনিস পড়ে যেতে থাকে। একটার সাথে আরেকটা ধাক্কা লেগে লেগে শেষমেশ রেডিওতে গান বেজে ওঠে। গানটা বাজার সাথে সাথেই হিউম্যান ভেপারের চোখ থেকে পানি পড়ে, আর সে ধীরে ধীরে প্রথমে ধোয়ায় আর পরে মানুষে পরিণত হয়। মানুষ হওয়ার সাথে সাথে গান যখন শেষ হয় তখন সামনের দিকে ঝুঁকে সে একটা ইচ্ছা বলতে বলে। একজন ভয়েস মেসেজ পাঠিয়ে কাউকে খুন করতে বলে এবং পাশের ফ্যাক্স মেশিনে তার ছবি আসে। এটা শুনে হিউম্যান ভেপার পাশের রুমে গিয়ে পোশাক পরে বের হয়ে যায় খুন করার উদ্দেশ্যে। এই পুরো দৃশ্যটাই আড়াল থেকে দেখে ফুজিতা আর কাহো। ভিডিও ক্যামেরায় ব্যাপারটা তারা রেকর্ডও করে ফেলে। তারা দুজন এটা বুঝতে পারে যে হিউম্যান ভেপার নিজে থেকে খুন করে না, বরং তাকে দিয়ে কেউ খুন করাচ্ছে। ফুল এভিডেন্স নিয়ে তারা গাড়িতে ফিরে আসে। কাহো কয়েকবার কল করে দাদাশোকে লাইনে না পেয়ে ভয়েস মেইল করে রাখে যে তাদের কাছে হিউম্যান ভেপারের ঠিকানা আছে, সাথে প্রমাণও আছে। ভয়েস মেইল পাওয়ার সাথে সাথেই যাতে দাদাশো কল ব্যাক করে। গাড়িতে এসে কাহো ফিরে যেতে চায় বাসায়। সে আর রিস্ক নিতে চাচ্ছিল না। তবে ফুজিতার প্ল্যান হলো যেখানে হিউম্যান ভেপারের মূর্তি থাকে সেখানে একটা হিডেন ক্যামেরা সেট করে রাখা, কারণ হিউম্যান ভেপারের পুরো কার্যকলাপ যদি রেকর্ড করতে পারে তাহলে তারা সেটা নিজেদের চ্যানেলে আপলোড দিয়ে শুধু 1 মিলিয়ন না, কয়েক মিলিয়ন টাকা ইনকাম করতে পারবে। তারা দুজন বসে বসে এসব প্ল্যান করছিল। তখনই তারা দেখতে পায় ফুজিশিরো গ্যাংয়ের লিডার ওতোমর মৃত্যুর খবর, যাকে মারার জন্য একটু আগেই হিউম্যান ভেপারকে আদেশ দেওয়া হয়েছিল। আর তখনই হিউম্যান ভেপার ধোয়ার মতো হয়ে ফিরেও আসে। ফুজিতো আর কাহো ক্যামেরা অন করে এটার পিছু নেয় আর আবারও মূর্তিতে রূপ নেওয়ার আগ পর্যন্ত ভিডিও রেকর্ড করে। ঠিক তখনই কারোর আসার শব্দ পেয়ে তারা দুজন লুকিয়ে পড়ে। তারা বুঝতে পারে যে হিউম্যান ভেপারকে কন্ট্রোল করে সেই আসছে। লুকানো অবস্থাতেই তারা বুঝতে পারে সে এসে গেছে। এমন সময় কাহোর ফোনে দাদাশো কল করায় ভাইব্রেশন শুরু হয়, আর তাদের সামনে এসে দাঁড়ায় আর কেউ না, বরং স্বয়ং কিয়োকো। কিন্তু কিয়োকোই বা এখানে কি করছে? তো যাই হোক, কিয়োকোর জীবন যতটা সহজ দেখায় আসলে ঠিক ততটাও সহজ ছিল না। সে যখন খুব ছোট তখন তার বাবা মারা যায়। স্বাভাবিক মায়ের মতো কিয়োকোর মা বাবাহীন কিয়োকোকে আদর যত্নে বড় করেনি, বরং নিজে আরেকটা বিয়ে করে কিয়োকোকে রেখে গিয়েছিল হোয়াইট সেন্টার নামের সেই অসহায় মানুষদের সংস্থাতে। এখানেই কিয়োকো একা একা বড় হতে থাকে। বড় বোনের মতো তাকে আগলে রাখে সাতসুকি নামের একটা মেয়ে। কিয়োকো তখনও খুব একটা বুঝতে শেখেনি, স্বপ্ন দেখতেও শেখেনি। তবে সাতসুকির মনে ছিল অনেক টাকা ইনকাম করে জীবন সুন্দর করার স্বপ্ন। হোয়াইট সেন্টার থেকে তাদেরকে অনেক কঠিন কঠিন কাজ করতে পাঠানো হতো, ঠিকমতো খাবার অবধি দেওয়া হতো না। সেই এলাকায় উল্কাপাত যেদিন হয় সেদিন সাতসুকি সে ছুটন্ত তারা অর্থাৎ উল্কা দেখে নিজের জীবন বদলানোর উইশ করে। তখন কে জানতো এই ছুটন্ত সুন্দর তারাটাই হতে যাচ্ছে তাদের জীবনের সব থেকে ভয়াবহ জিনিস। পরদিন মরি নামের লোকটার গ্যাং আসে হোয়াইট সেন্টারে। এসে ঘোষণা দেয় এমন একটা কাজ আছে যেটা করলে নর্মাল সময়ের চেয়েও 5 গুণ বেশি টাকা দেওয়া হবে। যারা যেতে ইচ্ছুক তারা যাতে হাত তোলে। সাতসুকি যাওয়ার জন্য হাত তুললেও কি ভেবে যেন ছোট্ট কিয়োকো হাত তোলেনি। পরদিন খুব ভোরে এসে যারা আগ্রহ দেখিয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয় উল্কার সেখানে কাজ করাতে। সারা দিন কেটে যায়। রাতের বেলা কিয়োকোর ঘুম আসছিল না। রাতের বেলা ট্রাক ফিরে আসার শব্দে সে বাইরে বের হয়ে আসে। তখন ট্রাকের সেখানে দাঁড়িয়ে ওবাতা মরির সাথে রাগারাগি করছিল, কারণ যারা কাজে গিয়েছে তারা সবাই লাশ হয়ে ফিরেছে। ট্রাক ভর্তি ছিল তাদের জ্বলন্ত মৃতদেহ। কিয়োকো সাতসুকিকে ডাকতে গিয়ে ট্রাকের ভেতরে এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। মরি সেদিকে এগিয়ে এলে সে লাশগুলোর মাঝেই লুকিয়ে পড়ে। লাশ ফেলার জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিল মরি। পথে হঠাৎ কিছু মাতাল লোকজন সামনে চলে আসায় মরি ট্রাক থামিয়ে তাদেরকে সরাতে যায়।
এই সুযোগে ট্রাক থেকে নেমে পড়ে কিয়োকো। এরপর রাস্তা ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। এই কারণে সে বাঙ্কো রামেন রেস্টুরেন্টের পুরনো যে ভবন সেখানে গিয়ে থামে। লোলুপ ক্ষুধার্ত দৃষ্টিতে সে খাবারের দিকে তাকিয়েছিল। এই রেস্টুরেন্টেরই রেগুলার কাস্টমার ছিল রেন নামের একটা ছেলে। রেনও বাবা মাকে ছাড়া একা একাই মানুষ হয়েছে। এখানে সেখানে কাজ করে যা ইনকাম হয় তাতেই তার দিন কাটে। রেন হঠাৎ খেয়াল করে একটা বাচ্চা মেয়ে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মন ছিল খুব নরম। রেস্টুরেন্টে সে একজনের পরিবর্তে দুইজনের খাবার অর্ডার দিয়ে কিয়োকোকে ডাকতে যায়। কিয়োকো তাকে দেখে ভয়ে পালাচ্ছিল। রেন তাকে ধরে ফেলে আর অনেক আদর যত্ন করে বুঝিয়ে শুনিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসে খাওয়ার জন্য। এমন সময় রেডিওর প্রোগ্রামে একটা গান বেজে ওঠে। আসলে এলি মাই লাভ নামের গানটা ছিল রেনের ফেভারিট। সে রোজ সকালে নাস্তা করতে এলে রেডিওতে একটা প্রোগ্রাম বাজত, যেখানে প্রতিটা গান শেষ হলে শ্রোতাদের উদ্দেশ্যে বলা হতো নিজের একটা ইচ্ছা প্রকাশ করতে। রেন বহুবার এই প্রোগ্রামের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে যাতে এলি মাই লাভ গানটা প্লে করা হয়। আজকে কিয়োকোর সাথে খেতে বসার পর যখন এই গানটা বেজে ওঠে তখন সে ভাবে কিয়োকো তার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। তো কিয়োকোকে জিজ্ঞাসা করে যখন সে জানতে পারে তার কেউ নেই, তখন রেন কিয়োকোকে নিজের সাথেই রাখে। তারা একসাথে ঘুরে বেড়াতো, খেলা করত। বেশ আনন্দেই সময় কেটে যাচ্ছিল তাদের দুজনের। কিয়োকোর জীবনের সবথেকে সেরা সময় কাটছিল তখন। রেন মাঝে মাঝে এলি মাই লাভ গানটা শুনতো তার গ্রামাফোনে। প্রতিবার গান শেষ হওয়ার পর রেডিও সেই প্রোগ্রামের মতো করে অদৃশ্য মাইক সহ হাত বাড়িয়ে দিয়ে সে কিয়োকোকে বলতো একটা উইশ করতে। কিয়োকো একবার একটা উইশ করেও, সেটা হচ্ছে রেন যাতে আজীবন এভাবে বাবার মতোই তার সাথে সাথে থাকে। রেনও এতদিনে কিয়োকোকে খুব ভালোবেসে ফেলেছিল, খুব আদর করত সে কিয়োকোকে। কিয়োকো তাকে রেন আঙ্কেল বলে ডাকত। তবে তাদের এই সুন্দর জীবন বেশি দিন স্থায়ী হয়নি। রেন থাকতো বাঙ্কো রামেন রেস্টুরেন্টের কাছেই একটা পরিত্যক্ত ফ্যাক্টরির গুদামের পাশে। কিয়োকোকে হোয়াইট সেন্টারে না পেয়ে কিয়োকোর মা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। কিয়োকোর মা তখন মরির সাথে সম্পর্কে ছিল। তো কিয়োকো তাদের সাথে ফিরে না গিয়ে রেনের সাথে থাকতে চাইলে মরি রেনের বিরুদ্ধে কিয়োকোকে অ্যাবিউজ করার অভিযোগ তোলে। কথায় কথায় তাদের দুজনের মধ্যে মারামারিও লেগে যায়। শেষে মীমাংসার জন্য তারা যায় থানায়। থানার পুলিশেরা ক্রিমিনাল মাইন্ডেড মরিকে আগে থেকেই চিনত। যদিও মরি তাদেরকে জানায় সে শুধরে গেছে, এখন আর উল্টাপাল্টা কাজ করে না, বরং সরকারি একটা প্রজেক্টে কাজ করে। সরকারি প্রজেক্ট বলতে সে মূলত বুঝিয়েছে সেই উল্কাপিণ্ড ক্লিনিংয়ের জন্য লোক সরবরাহের কাজ। সবার এত কথাবার্তায় কিয়োকো চুপ হয়ে গিয়েছিল। সে যে বলবে রেন তাকে অ্যাবিউজ করে না, সে তার সাথেই থাকতে চায়, সেটাও করতে পারছিল না। এক পর্যায়ে সে থানার অফিসের বাইরে সিঁড়িতে গিয়ে বসে। তখন এই থানায় ইনচার্জ ছিল কেনজির বাবা ওকামোতো, যেটা পরবর্তীতে ওকামোতোর পুরনো ডায়েরি পড়ে জানা যায়। ওকামোতো আলাদাভাবে গিয়ে কিয়োকোকে জিজ্ঞাসা করে সে কার সাথে থাকতে চায়। সে জানায় সে রেনের সাথেই থাকবে। তবে ওকামোতোর আর কিছু করার প্রয়োজন হয় না। ধূর্ত মরি রেনের সাথে মিটমাট করে নিয়েছিল। সে রেনকে শর্ত দিয়েছিল কিয়োকোকে তার সাথে থাকতে দেবে। এর বদলে রেনকে গিয়ে উল্কাপাতে সে প্রজেক্টে একদিন কাজ করতে হবে। তার প্ল্যান ছিল রেন কাজ করতে গিয়ে মরলে এমনিতে কিয়োকো তাদের হয়ে যাবে, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। রেন তখনও এই কাজের ভয়াবহতা সম্পর্কে জানত না। সে মরির প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন সকালে মরির সাথে কাজে যাওয়ার আগে রেন বাঙ্কো রামেন রেস্টুরেন্টে কিয়োকোর সাথে হাসি খুশি একটা ছবি তোলে। এই রেস্টুরেন্টের একটা সিস্টেম ছিল, যাদের ইচ্ছে হতো তারা এখানে রাখা পোলারয়েড ক্যামেরায় ছবি তুলে ছবির নিচে নিজের নাম বা কিছু একটা লিখে একপাশে দেয়ালে টাঙিয়ে রাখত। রেনও কিয়োকোর সাথে ছবি তুলে নাম লিখে এখানে টাঙিয়ে রাখে। এরপর কিয়োকোর থেকে বিদায় নিয়ে কাজে চলে যায়। মরি সেদিন কাজে মাত্র 4-5 জনকে নিতে পেরেছিল। এখানে কর্মরত ঊর্ধ্বতন যারা ছিল তারা পুরো প্রোটেকশন ইউজ করত নিজেদের শরীরে। উল্কা থেকে প্রায় 1 কিলোমিটার দূর হতে পাহাড়ের নিচ দিয়ে টানেল খোঁড়া হয়েছে। যারা এই কাজ করতে এসেছিল তারা সবাই মরেছে। এখন একটাই কাজ করা বাকি, সেটা হচ্ছে উল্কার কাছে গিয়ে বোমা সেট করে আসা, যাতে উল্কাটা এক ধামাকায় উড়িয়ে দেওয়া যায় আর এর রেডিয়েশন বন্ধ হয়। নিজেরা ফুল প্রোটেক্টেড থাকলেও কাজ করতে আসা রেন সহ বাকিদেরকে শুধুমাত্র সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়। এর আগেও বোমা রাখতে গিয়ে কিছু দূর গিয়েই অনেকে মরে গিয়েছে। 2-1 রাজি হচ্ছিল না ভেতরে যেতে। তবে শেষমেশ জীবনের ভয়ে আর টাকার লোভে তারা ভেতরে যায়। রেনও তাদের পিছু পিছু যায়।
উল্কার কাছাকাছি যাওয়ার পর একে একে সবাই রেডিয়েশনে জ্বলে পুড়ে মরে যায়। রেন শেষমেশ উল্কার নিচে গিয়ে অনেক কষ্টে বোমা সেট করতে সক্ষম হয়, তবে ততক্ষণে তার শরীর ঝলসে গিয়ে ধোঁয়া উঠতে শুরু করে। সে কোনো রকমের টানেলের বাইরে বের হয়ে বাইরে থাকা লোকদের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যায় বাঁচার জন্য। তবে তখনই বোমা ফাটার জন্য সুইচ অন করা হয়, আর বিস্ফোরণে উল্কার সাথে সাথে রেনের শরীরের বাকি অংশ ধোঁয়ায় মিলিয়ে যায়। এই পুরো দৃশ্যটাই কিয়োকো দূর থেকে দেখে ফেলে। রেনের আসতে দেরি হওয়ায় তাকে খুঁজতেই সে এখানে এসেছিল। নিজের একমাত্র কাছের আর ভালোবাসার মানুষকে হারিয়ে কিয়োকো খুব কষ্ট পায়, তবে দিন কেটে যায় তার ভেতরে এই কষ্ট নিয়েই। বড় হয়ে জার্নালিস্ট হওয়ার পর একদিন কাকে কোন কাজ দেয়া হবে সেটা সিলেক্ট করছিল কমিটি। একটা মেয়ে অসুস্থ থাকায় কাজে আসেনি। তার প্রজেক্ট ছিল একটা পুরনো ফ্যাক্টরির গুদামের ভেতরে থাকা ভূতের রহস্য নিয়ে প্রতিবেদন করা। বিষয়টা দেখে কিয়োকোর সন্দেহ হয়, এই কারণে কাজটা সে নিজে নিয়ে নেয়। ফ্যাক্টরির গুদামের ভেতরে গিয়ে সে দেখে ধোঁয়ার একটা কুণ্ডলী ভেতরে আসছে। সে এটার পিছু নেয় আর দেখে মাটির নিচে একটা রুমে গিয়ে এই ধোঁয়া তার রেন আঙ্কেলের রূপ নিয়েছে। তবে তখন রেন পরিণত হয়েছে মূর্তিতে। কিয়োকো এরপর এই পুরো জায়গাটা কিনে নেয়। মাঝে মাঝে রেনের মূর্তির কাছে গিয়ে বসে থাকে। একদিন রেনের পুরনো বাড়িতে গিয়ে সে রেনের সেই গ্রামাফোন খুঁজে পায়। সেটা নিয়ে রেনের মূর্তির কাছে এসে সে এলি মাই লাভ গানটা প্লে করে, আর খেয়াল করে এই গানটা বাজলে রেনের মূর্তি মানুষে রূপান্তরিত হয় আর একটা উইশ করতে বলে। কিয়োকো কখনই কোনো উইশ করেনি। তবে 3-4 বছর পর কেঞ্জির কাছে যখন সে মরির ফাইলটা দেখতে পায়, তখন তার মনে প্রতিশোধ নেওয়ার নেশা জেগে ওঠে। মরিকে সে চিনতে পেরেছিল তার হাতে আঁকা স্নেক ট্যাটু দেখে। ছোটবেলা থেকেই এই ট্যাটু তার মাথায় গেঁথেছিল। তো কিয়োকো এরপর মরির ইন্টারভিউ নিতে যায়। মরি তখন অ্যাগ্রেসিভ আচরণ করে তার সাথে। পুরো ব্যাপারটা নিয়েই সে নিউজ করেছিল। এরপর মরির ওপর রাগ থেকে রেনের মূর্তিকে মানুষ বানিয়ে উইশ হিসেবে সে মরিকে খুন করতে বলে। এরপর রেনকে নিয়ে সে মরির ফ্ল্যাটে আসে আর নির্দেশ দেয় মরিকে খুন করতে। তবে মরার আগে ভয় দেখিয়ে সে সেই প্রজেক্টে জড়িত থাকা প্রফেসর সানোর আর ফুজিশিরো গ্যাংয়ের ওতোমোর নাম জেনে নেয়। মরিকে খুন করে তার গলায় সে এমনভাবে ফাঁস লাগিয়ে আসে যে সবাই ভাবে মরি সুইসাইড করেছে। প্রতিশোধের নেশায় সে এমন হয়ে উঠেছিল যে তার কাছে কেঞ্জির সাথে তার সম্পর্ক তুচ্ছ হয়ে ওঠে। এর মাস 3 পরে প্ল্যান করে সে প্রফেসর সানোকে একটা ইন্টারভিউতে ডেকে আনে। আগে সে ফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে রেখেছিল রেনকে। রেন এসে লাইভ ক্যামেরার সামনে প্রফেসর সানোকে খুন করে। কিয়োকো চাচ্ছিল হিউম্যান ভেপারের আতঙ্কে যাতে হোয়াইট সেন্টারের বাকি খারাপ লোকেরা আত্মসমর্পণ করে, তবে বাস্তবে তা হয়নি। যাই হোক, এই কিয়োকোই দাদাশু সেজে ফুজিতা আর কাহোর সাথে যোগাযোগ করেছিল, যাতে তারা দুজন হিউম্যান ভেপারের বিষয়ে ইনফরমেশন প্রকাশ করতে না পারে। তারা যখন হিউম্যান ভেপারকে আসলেই খুঁজে পেয়েছে, তখন কিয়োকো এসে তাদেরকে নিজের লাইফের স্টোরিটা জানায়। এরপর তাদেরকে ওবাতার সেই ফাইলটা দেখায়, যেটা সে ওতোমোর ফোন থেকে নিয়ে প্রিন্ট আউট করে ফেলেছে। এরপর ফুজিতা আর কাহোকে সে জানায় মুফু গ্রুপের সবাইকে খুন করার পর সে আত্মসমর্পণ করবে। ততদিন অবধি হিউম্যান ভেপারকে নিয়ে যদি ফুজিতা আর কাহো চুপ থাকে, তাহলে 1 মিলিয়ন না, বরং এর চেয়েও কয়েক গুণ বেশি টাকা তাদেরকে দেবে। তার উপর হোয়াইট সেন্টারের এই ফাইলটাও তাদেরকে দিবে, যাতে তারা ভিডিও বানাতে পারে। ফুজিতা লোভে পড়ে কিয়োকোর প্রস্তাবে রাজি হলেও কাহো রাজি হয় না। সে বলে খুন মানে খুন, সেটা প্রতিশোধের জন্যই করা হোক বা অন্য যে কোনো কারণেই। কিয়োকোর উচিত হবে সবার মুখোশ সামনে এনে তাদেরকে আইনের হাতে তুলে দেয়া। আর এরপর যদি হিউম্যান ভেপারকে দিয়ে কিয়োকো আর কাউকে খুন করে, তবে কাহো জানায় সে পুলিশের কাছে সব বলে দেবে। তো ফুজিতা আর কাহো নিজেদের বাসায় চলে যায়, আর কিয়োকো নিজের মতো চলে আসে। এই ফাইলটাতে মুফু গ্রুপের 3 জনের নাম লেখা ছিল, যারা উল্কাপাতের প্রজেক্টে জড়িত। প্রফেসর সানো, পুলিশ চিফ সাকামোতো আর কাই নামের একজন। কিন্তু কায়ের কোনো পরিচয় লেখা নেই। ফেরার পথে কিয়োকো সাকামোতোকে মারতে নির্দেশ দিয়ে হিউম্যান ভেপারকে ফ্যাক্স করতে গিয়েও করে না। কাহোর কথা তার মনে ধরেছে। এদিকে ওতোমোর ফোনে যখন কেঞ্জি দেখে ইয়ামাজাকির পাঠানো ফাইল ডিলিট করা, তখন সে জিজ্ঞাসা করে কাজটা কে করেছে। ইয়োশিদা তখন সন্দেহের মোড় কিয়োকোর দিকে ঘুরিয়ে দেয়। সে বলে যেহেতু ফোন আগে কিয়োকো নিয়েছিল, তার মানে কাজটা কিয়োকোর করা। কেঞ্জি কিয়োকোর বাসার সামনে তাই অপেক্ষা করতে থাকে। কিয়োকো পৌঁছানোর পর সে জিজ্ঞাসা করে এ বিষয়ে। তখন কিয়োকো জানায় ফাইল সে ডিলিট করেনি, বরং পুলিশ ডিপার্টমেন্টের কেউই করেছে। কেঞ্জি এটা মানতে নারাজ। সে জানায়
কোনো পুলিশ এই কাজ করতে পারে না। এটা শুনে কিয়োকো তার প্রিন্ট আউট করা ফাইলটা কেঞ্জির দিকে এগিয়ে দেয়। কেঞ্জি সেখানে শুধু পুলিশ না, তার নিজের আঙ্কেল পুলিশ চিফের নাম অমন জঘন্য কাজের সাথে জড়িত দেখে অবাক হয়ে যায়। সে তখনই কিয়োকোকে নিয়ে সাকামোতোর বাসায় যায়। সাকামোতোর ওয়াইফ কেঞ্জিকে দেখে খুশি হয়ে নাস্তা বানাতে যায়। সাকামোতোকে এই ফাইল দেখিয়ে প্রশ্ন করলে সে জানায় তখন লাখো মানুষের জীবন বাঁচাতে আর দেশের সম্মান রক্ষা করতে কিছু মানুষকে বলি দিতে হয়েছিল। এই বিষয়ে সে রিগ্রেট ফিল করে, তবে তার কিছু করার ছিল না। কেঞ্জি তখন সাকামোতোর কাছে কাইয়ের পরিচয় জিজ্ঞাসা করলে সে চুপ থাকে। তখন সাকামোতোর স্ত্রী নাস্তা নিয়ে আসার আগেই কেঞ্জি কিয়োকোকে নিয়ে বের হয়ে আসে। কিয়োকোকে সে জানায় সাকামোতোর বিচার করার ব্যবস্থা সে করবে। এরপর কিয়োকোকে ড্রপ করে দেয়। এদিকে পরদিন ফুজিতার জন্মদিন থাকায় কাহো ফুজিতাকে একটা লাইটার গিফট করে। ফুজিতা ভাইরাল হওয়ার লোভ সামলাতে পারছিল না। সে বাসায় কাহোকে রেখে আবারও হিউম্যান ভেপারের প্লেসে ফিরে আসে। এরপর সে হিউম্যান ভেপারের মাধ্যমে সাকামোতোকে একটা সতর্কবার্তা দেয়, যদি বেঁচে থাকতে চায় তাহলে পরদিন দুপুরের মধ্যেই নিজের অপরাধ স্বীকার করে একটি ভিডিও বানিয়ে সবার সামনে প্রকাশ করতে হবে। এরপর ভিডিওটা নিজের চ্যানেল থেকে আপলোড করে। মুহূর্তেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সাকামোতো এই ভিডিও দেখে নিজের ভুল বুঝতে পারে। সে ডিসিশন নেয় সব সত্যি প্রকাশ করে দেবে। এই কারণে সেই রাতেই প্রেস কনফারেন্স ডাকে। এদিকে ফুজিশিরো গ্যাংয়ের ওতোমোর ছেলে তার কাছে থাকা ফাইলের তথ্য ব্যবহার করে সেখানে নাম থাকা লোকজনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। কাই নামের সেই লোক তাই ইয়োশিদাকে দিয়ে মোটা অঙ্কের টাকা পাঠায় তার কাছে, যাতে সে চুপ থাকে। সাকামোতো প্রেস কনফারেন্স ডাকার পর কিয়োকি জেনটির অফিসে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ভিডিওটি ফুজিতার চ্যানেল থেকেই আপলোড করা হয়েছিল। তখন সে বারবার কাহোকে কল করে। কাহো ঘুমাচ্ছিল, সে এসব বিষয়ে কিছু জানে না। যখন তার ঘুম ভেঙেছে তখন অলরেডি ফুজিশিরো গ্যাং তার বাসায় চলে গিয়ে তাকে ধরে ফেলে, কারণ তারা বুঝতে পেরেছে কাহো আর ফুজিতা হিউম্যান ভেপারের ঠিকানা জানে। অন্যদিকে সাকামোতো প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে বের হওয়ার আগে কেঞ্জির কাছে কল করে কনফেস করে। তাকে জানায় তার বাবার মৃত্যুর পেছনে তার হাত আছে। আর কিছু না বলে সে কল কেটে দেয়। বাসার বাইরে বের হয়ে সাকামোতো দেখে ইয়োশিদা এসেছে। ইয়োশিদা তাকে বলে সে নিজেও অপরাধ স্বীকার করতে চায়। তো ইয়োশিদা সাকামোতোকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। নির্জন একটা জায়গায় গাড়ি থামিয়ে সাকামোতো কিছু বুঝে ওঠার আগেই সে গুলি করে সাকামোতোকে মেরে ফেলে। এরপর তার হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ব্যাপারটাকে এমনভাবে সাজায় যাতে সবাই ভাবে সাকামোতো সুইসাইড করেছে। সব সাংবাদিক সাকামোতোর জন্য অপেক্ষা করছিল। তখনই হঠাৎ খবর আসে সাকামোতো সুইসাইড করেছে। কেঞ্জিও খবর শুনে দৌড়ে সেখানে যায়। ঘটনাস্থল দেখে সে নিজেও ভাবে সাকামোতো অপরাধবোধ থেকে সুইসাইড করেছে। তবে তার মনে সন্দেহ জাগে, সুইসাইডই যদি করার থাকে তাহলে সাকামোতো প্রেস কনফারেন্স ডেকে এমন মাঝপথে এসে সুইসাইড কেন করবে? তার ওপর যে রোডে সিসি ক্যামেরার কভারেজ নেই সেখানে এসেই সুইসাইড করেছে। আর তার বাবার মৃত্যুর জন্য সাকামোতো কিভাবে দায়ী হতে পারে যখন তাদের দুজনের সম্পর্ক এতটাই ভালো ছিল? প্রশ্নের পর প্রশ্ন তৈরি হয় কেঞ্জির মনে। অন্যদিকে কাহো ফুজিশিরো গ্যাংয়ের হাতে বন্দি। এবার কি তবে এই গ্যাং জেনে যাবে হিউম্যান ভেপারের কথা? তো যাই হোক, সাকামোতোর মৃত্যুর ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা ছিল। কেঞ্জির সিনিয়র অফিসার যখন কেঞ্জিকে জিজ্ঞাসা করে তার কি ধারণা এই বিষয়ে, তখন সেখানে উপস্থিত মার্ডারার ইয়োশিদা কোনো রকম তদন্ত ছাড়াই সাকামোতোর মৃত্যুকে সুইসাইড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। সে বলে হয়তো হিউম্যান ভেপারের ভিডিও দেখেই ভয় পেয়ে সুইসাইড করেছে। ইয়োশিদার ওপর সন্দেহের কথা কিয়োকো আগেই কেঞ্জিকে জানিয়েছিল। এখন আবার ইয়োশিদাকে এভাবে কথা বলতে দেখে কেঞ্জি ইয়োশিদার ওপর ক্ষেপে যায়। তাকেই খুনি বলে মারতে শুরু করে। আবে আর সিনিয়র অফিসার মিলে কেঞ্জিকে কোনো রকমে থামায়। কেঞ্জি বুঝতে পারে আর যাই হোক সাকামোতোর মৃত্যুকে সুইসাইড হিসেবেই চালিয়ে দেওয়া হবে। এই কারণে সে হতাশ হয়ে সেখানে বয়ান দিয়ে আসে সাকামোতো সুইসাইডই করেছে। কেঞ্জি চলে আসার পর আবে খেয়াল করে ইয়োশিদার কোটের হাতায় খানিকটা রক্ত লেগে আছে। এটা দেখে তারও ইয়োশিদাকে সন্দেহ হয়। এদিকে কেঞ্জি নিজের বাবার মৃত্যুর পেছনে সাকামোতোর হাত কিভাবে আছে সেটা জানতে মরিয়া ছিল। বাসায় ফিরে সে তার বাবা ওকামোতোর রুম সার্চ করে আর সেখানে সে তার বাবার একটা ডায়েরি পায়। ডায়েরি পড়ে সে জানতে পারে ওকামোতো উল্কাপাতের সেখানে মানুষকে ব্যবহার করার বিরুদ্ধে কথা বলেছিল। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে মুফু গ্রুপের বিরোধিতা করার কারণেই তার বাবাকে মরতে হয়েছে। সেখানে সে মরির নাম দেখতে পায়।
আর বুঝতে পারে মরিও এসবের সাথে জড়িত ছিল। তখন সে মরির পুরনো ফাইল খুলে বসে। মরির পোস্টমর্টেম রিপোর্ট দেখে সে জানতে পারে মরির ফুসফুসেও হালকা কেমিক্যাল বার্ন পাওয়া গিয়েছিল, ঠিক যেমনটা সানোর ডেড বডির বার্ন ছিল। সব ইনফরমেশন মিলিয়ে কেনজি হিউম্যান ভেপারের একটা লিঙ্ক খুঁজে পায়। সেটা হচ্ছে বাঙ্কো রামেনের সাথে কোনো না কোনোভাবে হিউম্যান ভেপারের কানেকশন আছে। এই কারণে কেনজি বাঙ্কো রামেনে যায়। এখানকার বর্তমান মালিক আগের বাঙ্কো রামেনের মালিকের ছেলে। কেনজি তাকে জিজ্ঞাসা করে আগের এমন কোনো কাস্টমার আছে কিনা যে এখনও নিয়মিত রেস্টুরেন্টের এই নতুন শাখাতেও খেতে আসে। বর্তমান মালিক জানায় এখানে অনেক পুরনো কাস্টমারই এখনও খেতে আসে। কেনজি চাইলে দেয়ালে লাগানো ছবিগুলো দেখতে পারে, কারণ সেখানে বহু পুরনো কাস্টমারের ছবিও লাগানো আছে। এরপর সে কেনজির জন্য রামেন বানাতে চলে যায়। এই ছবিগুলোর মাঝে কেনজি রেন আর তার পাশে কিয়োকো নামের একটা বাচ্চা মেয়ের ছবি দেখতে পায়। কিয়োকোর ফাইল পড়ার কারণে তখন সে জানতো রেন নামের এই ছেলেই হিউম্যান ভেপার। তবে সে এটা জানতো না যে কিয়োকো নামের এই বাচ্চা মেয়েটাই তার পছন্দের মানুষ কিয়োকো। এদিকে কিয়োকো কাহোকে বারবার কল করেও পাচ্ছিল না। সাকামোতোর মৃত্যুতে সব সাংবাদিক তার ওয়াইফের সাক্ষাৎকার নিতে যায়। ওয়াইফের সাথে সাকামোতোর পরিচয় ছিল কলেজ লাইফ থেকেই। এখন সাকামোতোর এমন হঠাৎ মৃত্যুতে সাকামোতোর ওয়াইফ একেবারেই ভেঙে পড়ে। সে কিছু জেনে থাকতে পেরে ভেবে কিয়োকো তার কাছে যায়। তার কাছে কিয়োকো জানতে পারে মুফু হচ্ছে সাকামোতোর কলেজ লাইফের একটা ব্যান্ড, যে ব্যান্ডে সাকামোতো সহ তার 2 বন্ধু ছিল। সাকামোতোর ওয়াইফ তাদের ছবি এনে দেখায়। তার কাছ থেকে কিয়োকো মুফু গ্রুপের আরেক মেম্বার কাইয়ের পরিচয় জানতে পারে। এই কাই আর কেউ না, বরং দেশের বর্তমান গভর্নর মিউরা। কিয়োকা যখন বুঝতে পারে যে প্রপার ওয়েতে মিউরাকে সে বিচারের আওতায় আনতে পারবে না, তখনই সে ফোনের মাধ্যমে ফ্যাক্স করে হিউম্যান ভেপারকে নির্দেশ দেয় মিউরাকে খুন করতে। এরপর বাঙ্কো রামেন রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তার সাথে দেখা হয়ে যায় কেনজির সাথে। তখন কেনজিকে নিয়ে বাইরে এসে সে নিজের লাইফের পুরো ঘটনা আর নিজের জানা সব ইনফোই শেয়ার করে। এদিকে ফুজিশিরো গ্যাং কাহোর কাছ থেকে কোনো ইনফরমেশন বের করতে না পেরে ফুজিতার জন্য ওয়েট করছিল। ফুজিতা যখন বাসায় ফিরে সে জানতও না ভেতরে তার জন্য কি ওত পেতে বসে আছে। কাহোকে মেরে ফেলার ভয় দেখিয়ে ফুজিশিরো গ্যাংয়ের লোকেরা ফুজিতার কাছ থেকে হিউম্যান ভেপারের ইনফরমেশন কালেক্ট করে। এরপর তাদের দুজনকে নিয়ে সেখানে যায় যেখানে হিউম্যান ভেপার আছে মূর্তি রূপে। ওতোমোর ছেলে মিউরাকেও কল করে ব্যাপারটা জানায়। মিউরা আসার পরেই কিয়োকোর নির্দেশনা এসেছিল হিউম্যান ভেপারের কাছে মিউরাকে মারার বিষয়ে, কিন্তু তারা প্ল্যান করে মিউজিক অফ করে দেয়, যে কারণে হিউম্যান ভেপার আর জেগেই উঠতে পারে না। মিউরা ফুজিশিরো গ্যাংয়ের সবাইকে গুদামের বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে বলে। ভয় দেখিয়ে ফুজিতা আর কাহোর কাছ থেকে জেনে নেয় দাদাশো নামের সেই লোক আসলে কে। মিউরা কিয়োকোর পরিচয় জেনে যায়। এরপর মজা নেওয়ার জন্য হিউম্যান ভেপারকে জাগিয়ে তুলে ফুজিতা আর কাহোকে মারার নির্দেশ দেয়। ফুজিতা আর কাহো সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ফুজিশিরো গ্যাং তাদেরকে ধরার চেষ্টা করলে মিউরা তাদেরকে থামিয়ে দেয়, কারণ ফুজিতা আর কাহো লুকিয়ে যেখানেই যাক না কেন তাদেরকে হিউম্যান ভেপার খুঁজে বের করে মেরে ফেলবেই। দৌড়াতে দৌড়াতে ফুজিতা একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিজের গায়ে ঢেলে দেয়। এরপর একটা ব্রিজের ওপরে গিয়ে কাহোকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হিউম্যান ভেপারের হাত থেকে বাঁচাতে। তখনই হিউম্যান ভেপার এসে ফুজিতাকে ধরে ফেলে আর ধোয়ার কুণ্ডলির ভেতরে নিয়ে তাকে ওপরে তোলে। কেমিক্যালের সাথে ফুজিতার শরীরের পেট্রোলের রিয়াকশনে আগুন লেগে বিস্ফোরণ হয়। ফুজিতা তখনই মারা যায় আর হিউম্যান ভেপারও তখনকার মতো ফিরে যায়। কাহো সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে গিয়ে ওপরে ওঠে। এখন সে পৃথিবীতে পুরোপুরি একা। অন্যদিকে মুফু গ্যাংয়ের মেইন কালপ্রিটের হাতে তখন হিউম্যান ভেপার খেলার পুতুল। এবার কি তবে মিউরা কিয়োকোকে খুন করার নির্দেশ দেবে? আর সবকিছু জানার পর কেনজি কিয়োকোকে অ্যাকসেপ্ট করতে পারবে? তো যাই হোক, সবকিছু জানার পরে কেনজি কিয়োকোকেই সাপোর্ট করে। কিয়োকোর লাইফ রিস্কে আছে বলে সে তাকে নিয়ে একটা মোটেল ভাড়া নেয় সেদিনের মতো। কিন্তু সেই রাতেই মিউরা টিভিতে এসে ঘোষণা দেয় ফুজিতা অ্যান্ড কাহোস টেরর জোন ইউটিউব চ্যানেলের ফুজিতা আগুন বিস্ফোরণে মারা গেছে। তাছাড়া তার হাতে আরও একটা ইনফরমেশন এসেছে যে কিয়োকো হিউম্যান ভেপারের সাথে জড়িত হতে পারে। এখনও কিয়োকো হিউম্যান ভেপারের সাথেই আছে। মিউরা নির্দেশ দেয় কিয়োকো যেখানেই থাক না কেন তাকে যাতে অ্যারেস্ট করা হয়। টিভির নিউজ চ্যানেলগুলোতে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে কিয়োকোর ছবি প্রচারিত হতে থাকে। কিয়োকো নিউজ দেখে অবাক হয়ে যায়, কারণ সে মিউরাকে খুন করার নির্দেশ দিয়েছিল। তবে মিউরা এখনও বেঁচে আছে কিভাবে? তার সন্দেহ হয় হিউম্যান ভেপারের খোঁজ মিউরা পেয়ে গেছে।
মিউরাকে বেঁচে থাকতে দেখে কেনজিও কিয়োকোকে বলে সে যে করেই হোক মিউরাকে অ্যারেস্ট করবেই। এদিকে সেই রাতে কাহো একটা সাইবার ক্যাফেতে রাত কাটায়। কিয়োকো কাহোর সাথে যোগাযোগ করতে সক্ষম হয় আর পরদিন তাকে একটা জায়গায় এসে দেখা করতে বলে। এদিকে কিয়োকো আর কেনজি যে মোটেলে ছিল সেখানকার দায়িত্বরত মহিলা কিয়োকোর ছবি টিভিতে দেখে পুলিশে খবর দেয়, যদিও ততক্ষণে তারা সেখান থেকে পালিয়ে চলে আসে। কাহোর যেখানে এসে কিয়োকো আর কেনজির সাথে দেখা করার কথা সেখানে এসে সে দাঁড়িয়ে থাকে। তখনই তার চোখে পড়ে হিউম্যান ভেপারকে। সে ভাবে এটা তাকে মারতে এসেছে। পরে সে খেয়াল করে এটা তাকে উপেক্ষা করে অন্যদিকে চলে যাচ্ছে। এটা দেখে কাহো হিউম্যান ভেপারের পিছু নেয়। কাহো দেখতে পায় মিউরা নিজের পার্টি অফিসে মিটিং করছিল পরদিনের প্রচারণা কিভাবে করবে সেই বিষয়ে। ঠিক তখনই সেখানে হিউম্যান ভেপার ঢুকে যায় আর কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। এবার কি তবে মিউরা মারা যাবে? যদি মারাই যায় তাহলে মিউরাকে খুন করার নির্দেশ কে দিল? তবে কি ফুজিশিরো গ্যাং এই কাজ করেছে? যাই হোক, বিস্ফোরণের পরপরই সেখানে কাহোর কাছে কিয়োকো পৌঁছে যায়। এরপর কাহোকে নিয়ে সেখান থেকে কিয়োকো চলে আসে। কেনজিও ছিল তাদের সাথে। গাড়িতে যেতে যেতে কাহো তার আর ফুজিতার সাথে কি কি ঘটেছে সেসব কিছুই কেনজি আর কিয়োকোকে জানায়। এমন সময় নিউজে দেখা যায় দুর্ঘটনায় পার্টি অফিসের 3 জন মারা গেলেও সৌভাগ্যক্রমে মিউরা বেঁচে আছে। এখন প্রশ্ন হলো, হিউম্যান ভেপারের টার্গেট যদি মিউরাই হতো তাহলে তো তার এখান থেকে বেঁচে ফেরার কথা ছিল না। কাহো তখন জানায় ফুজিতা হিউম্যান ভেপারের মূর্তির নিচে ক্যামেরা সেট করে রেখেছিল। সেটা কোনোভাবে গিয়ে আনতে পারলেই মিউরাকে মারার নির্দেশ কে দিয়েছে সেটা জানা যাবে। তো তারা 3 জন আবারও হিউম্যান ভেপারের ডেরায় যায়। ফুজিশিরো গ্যাং অথবা মিউরার কোনো লোক তখন সেখানে ছিল না। তারা গিয়ে ক্যামেরাটা খুঁজে পায় আর ফুটেজে যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। মিউরা নিজেই হিউম্যান ভেপারকে জানিয়েছে সে পার্টি অফিসে কখন থাকবে। এরপর সেই টাইমে হিউম্যান ভেপারকে সেখানে গিয়ে সে বাদে আরও কয়েকজনকে খুন করতে বলেছে। তার নিজের যাতে কিছু না হয় এমন নির্দেশনাও মিউরা দিয়েছে। কিয়োকো বুঝতে পারে হিউম্যান ভেপারের টপিক নিয়ে অনবরত ব্রেকিং নিউজ হওয়ার কারণে তার পপুলারিটি বেড়ে গেছে। লোকজন নতুন কাউকে ভোট না দিয়ে পুরনো অবস্থাতেই থাকার মধ্যে স্বস্তি খুঁজছে। যে কারণে একদিন বিরোধী দলীয় নেত্রী কিরিশিমা তাদের জিএনটি নিউজের অফিসে এসেছিল যাতে হিউম্যান ভেপারকে নিয়ে আর নিউজ না করা হয়। পরের দিন নির্বাচন। মিউরা নিজের পপুলারিটি বাড়ানোর জন্যই নিজে ছিল এমন জায়গায় হিউম্যান ভেপারকে দিয়ে অ্যাটাক করিয়েছে। সে নির্বাচনে জিতে গেলে তার পাওয়ার বেড়ে যাবে। তখন কেনজি আর কিয়োকো চাইলেও মিউরার কিছু করতে পারবে না। যা করার এখনই করতে হবে। তাছাড়া এখন এই ভিডিওটাও মিউরার বিরুদ্ধে পোক্ত প্রমাণ। কিয়োকো নিউজ চ্যানেলে এই ভিডিও চালিয়ে দেওয়ার প্ল্যান করে। তখনই বাইরে ফুজিশিরো গ্যাংয়ের লোকেদের আসার শব্দ পাওয়া যায়। সবাই মিলে একসাথে বের হওয়ার ওয়ে ছিল না। কিয়োকো একটা প্ল্যান করে, সেটা হচ্ছে কেনজি এখান থেকেই ধরা দেবে। আর ততক্ষণে কাহো আর সে নিজে অন্য পথ দিয়ে বের হয়ে গিয়ে নিউজ চ্যানেলে মিউরার ভিডিওটা প্রচার করার চেষ্টা করবে। কিয়োকো কেনজিকে বলে যে করেই হোক হিউম্যান ভেপারকে যাতে তাকে মারার জন্য পাঠানো হয়, অর্থাৎ কেনজি যাতে মিউরা অথবা ফুজিশিরো গ্যাংয়ের কাউকে উস্কে দেয় কিয়োকোকে মারতে হিউম্যান ভেপারকে পাঠাতে। কারণ সে জানে এটাকে কিভাবে থামাতে হবে। এটাকে না থামালে মিউরার মতো অনেকেই এটাকে খারাপ কাজে ইউজ করার চেষ্টা করবে। প্ল্যান মাফিকই কাজ হয়। কাহো আর কিয়োকো অন্য একটা পথ দিয়ে বের হয়ে আসে। কেনজি ফুজিশিরো গ্যাংয়ের কাছে ধরা দেয় আর তারা তাকে মারধর করে। মিউরা এসে তাকে মারধর করার পর সে কনফেস করার নামে কিয়োকোর নাম বলে দেয়, জানায় যে কিয়োকো কি করতে যাচ্ছে, কিভাবে তার ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে। এই কথা শুনে মিউরা হিউম্যান ভেপারকে নির্দেশ দেয় কিয়োকোকে মারতে, আর এটা কিয়োকোকে মারার জন্য বের হয়ে যায়। মিউরাও ফুজিশিরো গ্যাংয়ের কাছে কেনজিকে তুলে দিয়ে নিজের নির্বাচনী প্রচারণার জন্য বের হয়। কেনজি তখন একাই গ্যাংয়ের সবাইকে মেরে রেখে বের হয়ে থানার দিকে রওনা দেয় পুলিশ টিম নিয়ে মিউরাকে গ্রেপ্তার করার জন্য। কিয়োকো যে গাড়িতে যাচ্ছিল সেটা কেনজির ছিল। এখানেই কিয়োকো তাকে প্রপোজ করার জন্য কেনজির রাখা রিংটা খুঁজে পায়। তো কিয়োকো ওয়ান্টেড ক্রিমিনাল হওয়ায় বাইরে বের হতে পারছিল না। সে তাৎসুয়াকে কল দিয়ে তার কাছে মিউরার ভিডিও পাঠিয়ে সেটা যেভাবেই হোক প্রচার করতে বলে। এদিকে কাহো যায় কিরিশিমার অফিসে। ভিডিও দেখার পর কিরিশিমা জানায় সে যদি নিজে থেকে এই ভিডিও আপলোড করে তাহলে তার ইমেজ নষ্ট হবে, কারণ তাদের সবাই ভাববে মিউরার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে। আগে অন্য কোনো চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হলে তবেই কেবল এটার মাধ্যমে সে মিউরার বিরুদ্ধে প্রচারণা করতে পারবে। কাজটা দ্রুত করার প্রয়োজন ছিল।
এই কারণে কাহো এই প্রথমবারের মতো ক্যামেরার সামনে এসে ফুজিতা অ্যান্ড কাহোস টেরর জোন চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে। মুহূর্তেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, বড় বড় নিউজ চ্যানেলও শেয়ার হয়। মিউরা তখন নির্বাচনী প্রচারণার মিটিং করছিল। ভিডিও প্রচার হওয়ার সাথে সাথেই মিউরার সব সমর্থন অফ হয়ে যায়। সবাই উল্টো তাকে মারার চেষ্টা চালাতে থাকে। মিউরা এখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে। এদিকে কেনজি অফিসে গিয়ে সবাইকে জানায় মিউরাকে অ্যারেস্ট করতে যেতে হবে। মিউরা গভর্নর, পাওয়ারফুল মানুষ, তাই শুরুতে কেউ তাকে অ্যারেস্ট করতে কেনজির সাথে যাওয়ার জন্য রাজি না হলেও মিউরার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবাই মিউরাকে অ্যারেস্ট করার ডিসিশনে কেনজিকে সাপোর্ট করে, শুধুমাত্র ইয়োশিদা আর করাপ্ট আরেকজন অফিসার বাদে। কেনজি যখন মিউরার অফিসে পৌঁছায় টিম নিয়ে, তখন মিউরা কারো কাছে হেল্প চাচ্ছিল ফোনে। আসলে মিউরার ওপরেও লোক আছে, কিন্তু কে? তার সাথে কথা বলে মিউরা বুঝতে পারে তাকেও মূলত দাবার গুটি হিসেবে ইউজ করা হয়েছে। এই কারণে সে ভবনের ছাদে যায় সুইসাইড করতে। কেনজির টিমকে ইয়োশিদা সহ মিউরার লোকেরা থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কেনজি ছাদে গিয়ে দেখে মিউরা ছাদ থেকে লাফ দিচ্ছে। সে মিউরাকে ধরে ফেলে। সে নিজেও পড়ে যাচ্ছিল। তখন বাকি পুলিশ সদস্যরাও সেখানে এসে তাদেরকে টেনে ওপরে তোলে। মিউরা তো ধরা পড়ে যায়। এদিকে কিয়োকো আসলে জানতো না হিউম্যান ভেপারকে কিভাবে থামানো যায়। তার প্ল্যান ছিল জেএনটি নিউজের পুরনো ভবনের আন্ডারগ্রাউন্ডে একটা লকার আছে, সেখানে গিয়ে হিউম্যান ভেপারকে আটকে ফেলা। এটা কিয়োকো নিজের জীবন বাজি রেখেই করছে। কেনজিকে সে শেষবারের মতো একটা ভয়েসমেল করে ব্যাপারটা জানায়, আর এটাও বলে যে সে তাকে ভালোবাসে। কেনজি এটা শোনার সাথে সাথেই কিয়োকোকে বাঁচানোর জন্য জেএনটির অফিসের দিকে ছুটতে থাকে। কিয়োকোর পিছু নিয়েছিল হিউম্যান ভেপার। কিয়োকো অনেক কষ্টে সেই লকার অবধি পৌঁছায়, আর তার পিছে যখন হিউম্যান ভেপার লকারের ভেতরে যায়, তখন সে লকারের দরজা লক করে দেয়। কেনজি পৌঁছে দেখে কিয়োকোকে হিউম্যান ভেপার নিজের মধ্যে জড়িয়ে নিয়েছে, আর এক পর্যায়ে গিয়ে কিয়োকো একেবারে ব্লাস্ট হয়ে মারা যায়। তো যাই হোক, এই ঘটনার পর শহরে হিউম্যান ভেপারের আতঙ্ক শেষ হয়ে যায়। কালপ্রিট কয়েকজন মারা যায়, আর একজন ধরাও পড়ে। কিন্তু মিউরার ওপর থেকে কে এসব করছিল সেটার কেউ জানতে পারে না। তারা থেকে যায় সেফ জোনে। কিয়োকোর মৃত্যুর পর তার কলিগ তাতসুয়া আরও দৃঢ়ভাবে নিউজ রিপোর্টিংয়ের কাজ করতে শুরু করে। আবেও এখন আর রিপোর্টারদের অপছন্দ করে না, এমনকি সে তাতসুয়াকে নিজের সাথে রেখে কাজ করার সুযোগ দেয়। এদিকে কিয়োকোকে হারিয়ে কেনজি একা হয়ে পড়ে। সে কিয়োকোর প্রতীকী কবরের ওপরে ফুল আর তার জন্য কেনা আংটিটা রেখে আসে। বাসায় ফেরার পর কেনজি যখন শুয়েছিল, তখনই তার পেছনে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সেটা মানুষের রূপ নেয়। আর এখানেই সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়। বন্ধুরা, কি মনে হয় আপনাদের? তবে কি হিউম্যান ভেপার বেঁচে আছে, নাকি কিয়োকোই হিউম্যান ভেপারে বদলে গেছে? এর উত্তর হয়তো আমরা এই সিরিজের সেকেন্ড সিজনে পাবো। তবে যাই হোক, অসহায় মানুষদেরকে যে ক্ষমতাসীনরা হিউম্যান ফুয়েলের মতো ব্যবহার করে সেটা কিন্তু মিথ্যা না। মিউরার মতো এক দুজন হয়তো শাস্তি পায়, তবে তার পেছনে রয়ে যায় আরও অনেক কালপ্রিট, যাদের পরিচয়ও কোনোদিন প্রকাশ পায় না। ভালো মানুষের মুখোশের আড়ালে তারা চালিয়ে যায় নিজেদের জঘন্য কাজগুলো। হয়তো এটাই পৃথিবীর নিয়ম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।